আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস এসইও পার্ট 4। তো আমরা এসইও ক্লাসে মূলত ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আমরা দুটা বিষয় ইনক্লুড করতেছি, এক হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, দুই হচ্ছে এসইও। তো এসইওর প্রথম দিকে আমি দুটা ক্লাস বলছিলাম, পরে দুটা কিন্তু কাস্টমাইজেশন নিয়ে কথা বলছি, অর্থাৎ আজকে সহ কাস্টমাইজেশন হবে। কাস্টমাইজেশন আমাদের যদি বা খুব একটা কাজে লাগবে না যারা আমরা এসইও নিয়ে কাজ করবো, বাট আপনার না জানা থাকলে আপনি ভিতরে গিয়ে ভালো করে কাজও করতে পারবেন, অনেক সময় ভুল করে ফেলবেন। আর যদি একটা ওয়েবসাইট ক্লায়েন্ট কাজ দিয়ে আপনি ভুল করে ফেলেন, একটা ওয়েবসাইটকে যদি ডাউন করে ফেলেন, তখন প্রবলেম না? এই জন্য কি করব, আমাদের কাস্টমাইজেশনটা জানতে হবে এবং কিভাবে করতে হয়, সি প্যানেল কি কি কিংবা ডাব্লিউপি অ্যাডমিন কি, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো জানলে আপনার কাজ করতে সুবিধা হবে। তারই ধারাবাহিকতা মূলত আজকে আমরা পার্ট 4 আরো কিছু বিষয় দেখবো, যেগুলো মূলত আমাদের নিত্য নৈমিত্তিক কাজের ক্ষেত্রে, বিশেষ করে এসির কাজের ক্ষেত্রে খুবই বেশি কাজে দিবে। সরাসরি আমরা একটা সাইটে যাচ্ছি, যে সাইটটা মূলত হচ্ছে আমাদের asiumessage.com। আমরা যদি ইতিপূর্বে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, এসইউ মেসেজ। আমরা যদি দেখি asiumessage.com, আমরা এই সাইটটা নিয়ে কাজ করছিলাম, আমরা এটা অন করে নিচ্ছি asiumessage.com। এই সাইটে আসার পর মূলত আমরা যদি asiumessage.com লিখে সার্চ করি, আমরা গত ক্লাসে কিন্তু পার্ট 3-তে একটা বিষয় আলোচনা করেছিলাম, এইরকম একটা থিম দিয়েছিলাম, ওই থিমটার মধ্যে এই জিনিসগুলো অ্যাড করেছিলাম। এটা যদি আমরা প্রপারলি আরো ইউজ করতে চাই, তাহলে আমরা এটার ভিতরের দিকে যেতে হবে। এটার কি করতে হবে, ভিতরের দিকে। আর এটার ভিতর দিকে যাওয়ার জন্য কি করতে হবে, ডাব্লিউপি অ্যাডমিন, বুঝা যাচ্ছে? asiumessage.com/wp admin, যেটা নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আশা করি ওটাতে বুঝতে পারবেন। এখান থেকে এসে আমরা একটা অ্যাস্ট্রা থিম অ্যাড করেছিলাম, সেই অ্যাস্ট্রা থিমের আন্ডারে আমরা একটা থিম নিয়েছিলাম। সেই থিমটা যদি যেতে চাই, তাহলে এখান থেকে অ্যাপিয়ারেন্স নামক একটা অপশন রয়েছে, এখান থেকে যদি থিমে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা ওই থিমটাতে চলে আসি। সেই থিমটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই থিম। এই থিম থেকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, তাহলে কাস্টমাইজে ঢুকলে কিন্তু আমি কাস্টমাইজে যেতে পারি। এখান থেকে যদি আমি কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাস্টমাইজে চলে আসতেছি। দেখুন, কাস্টমাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে, কাস্টমাইজে ক্লিক করলেই আমি এই জায়গাতে আসতেছি, লক্ষ্য করবেন। আমি থিম থিম থেকে থিম, এই কাস্টমাইজ কিংবা এই কাস্টমাইজ, যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। এই কাস্টমাইজে চলে আসতেছে, এই কাস্টমাইজে আসলে আমি এরকম দেখতেছি আমার থিমটা। আর যদি আমি বাইরের থেকে এটা দেখতে চাই, বাইরের থেকে যদি দেখতে চাই, অর্থাৎ ফ্রন্ট এন্ড দেখতে চাই, তাহলে এটা আমি এখান থেকে, যখন দেখুন এখান থেকে অ্যাস্ট্রা, তার নিচে থেকে সেন্স, আর তার নিচে থেকে গ্লোবাল। এই গ্লোবালে ক্লিক করলে আমরা অনেক কিছু জিনিস দেখতেছি। টাইপোগ্রাফি প্রথম বিষয়, টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, দেখুন এখান থেকে হেডিং হেডিং হেডিং। তো আমরা এখান থেকে একটু উপরের দিকে রাখি, তাহলে বুঝতে পারবেন। এইখান থেকে আমি এখানে রাখতেছি। দেখুন এখানে যদি হেডিং এ ক্লিক করেন, হেডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই হেডিংটা দেখুন, বডি ফন্ট ফ্যামিলি। দেখুন এই হেডিংটা মূলত, দেখুন আপনি যখন বডি ফন্টগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু হেডিং হিসেবে কাজ করতেছে। নিচের দিকে আসুন, এইগুলো দেখুন। আপনি এখান থেকে হেডিং এ ক্লিক করুন, দেখুন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে ছিল একটা ডিজাইন, আর এখন অন্য একটা ডিজাইন। অর্থাৎ এই থিমটার একটা ডিজাইন করাই আছে, এটার নাম কি হয়, হেডিং বলা হয়। হেডিং এর 6টা অংশ থাকে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। অর্থাৎ একটু বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। তো আপনি যদি এটা করতে চান, কাস্টমাইজে ঢুকে শুধুমাত্র একটা ক্লিক করলে মূলত দেখুন ওটার থেকে একটু ছোট হবে এবং অন্য একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন এইটা, এটাতে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এক নিমেষে কিন্তু এখান থেকে ডিফল্ট হিসেবে কিছু দেওয়ার আছে, প্রিসেট যেটাকে বলা হয়, সেখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। তো আমি দিচ্ছি না, আমি জাস্ট রিমুভ করে আগের জায়গায় চলে যাচ্ছি, অর্থাৎ প্রথমে যে জায়গায় ছিলাম রিসেট করে এখানে চলে আসলাম। নিচের দিকে চলে এসে আপনি যদি এই লেখাগুলো পরিবর্তন করতে চান, তাহলে বডি ফন্টটা আপনি এখান থেকে ইচ্ছা করলেই কিন্তু বডি ফন্টও আপনি চেঞ্জ করে দিতে পারেন। রোবোটও দেওয়া রয়েছে, আপনি যদি চান যে আমি অন্য কোনো ডিজাইন দিব, রোবোটো ফ্লিক্স, তাহলে আপনার রোবোটো ফ্লিক্স নামক একটা কি, আপনার এখান থেকে বডি ফন্টটা চলে আসবে। ফন্ট বুঝি তো, ফন্ট বুঝি আমরা, আনমিট করি সকলকে। ফন্ট ডিজাইন বুঝি ফটোশপে? জি স্যার, জি স্যার, লেখার অবশ্যই স্টাইল। এগুলো লেখা স্টাইল লেখার ডিজাইন স্যার, লেখার লেখার ডিজাইন ডিজাইন। এটা মূলত কোনটা দিবেন? এটা আমাদের এসির ক্ষেত্রে কোনো কাজ দিবে না, আবার বলি, এটা এসির ক্ষেত্রে কোনো কাজ দিবে না, এটা আপনাকে কাস্টমাইজেশনের ক্ষেত্রে। ক্লায়েন্ট হয়তো বা কোনো একটা ফন্ট দিচ্ছেন, আপনারা পছন্দ করতেছেন, তখন আপনাকে ফন্ট ডিজাইনটা চেঞ্জ করবেন কিভাবে, সেটা থিমের কাস্টমাইজে ঢুকে যে কোনো জিনিস আপনি কাস্টমাইজ করতে পারেন, যে কোনো কিছু পরিবর্তন পরিবর্তন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে এটা করে দিতে পারি। একইভাবে দেখুন এখান থেকে যে হেডিং 1, হেডিং 2 বলছিলাম না? যদি আপনি সব থেকে বড় ফন্ট চান, তাহলে হেডিং 1 ফন্ট। অর্থাৎ এটাতে যখন আপনি ক্লিক করবেন, এই ফন্টটা যদি আপনি বড় করতে চান, যেমন এই যে হেডিং ফন্ট, এটা আছে না, এটা একটা হেডিং ফন্ট। এটা যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আপনি কোন পরিবর্তন করতে চাচ্ছেন, যে আমি এটা দিতে চাচ্ছি। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন আপনি পাবলিশে ক্লিক করেন, তখন হেডিং ফন্টটা কিন্তু এই ডিজাইনের হয়ে যাবে। অর্থাৎ পাবলিশে ক্লিক করার সঙ্গে এই হেডিংটা পরিবর্তন হয়ে যাবে, এই নামটা অনুযায়ী চলে আসবে। ক্লিয়ার? নিচের দিকে আমরা আসতেছি, যদি আমরা কোনো কিছু লেখা ছোট বড় করতে চাই, আমাদের এই ফন্টগুলো যদি এই ডিজাইনে করতে চাই, সবগুলো বড় কিংবা ছোট, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি। ফন্ট সাইজটা যদি আরো বড় করতে চাই, সেটা আমরা করতে পারি, ডিপেন্ড করবে আমার উপরে। ক্লিয়ার? আমরা কাট করতেছি, আমরা কাট করে ওকে করতেছি। আমরা একটু ব্যাকে যাচ্ছি, কাস্টমাইজ থেকে একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। থিম, আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করেছিলাম, থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে ঢুকছিলাম। এখন আমি এই কাস্টমাইজে না ঢুকে যদি এই কাস্টমাইজে ক্লিক করি, সেম কিন্তু আমি ওই একই জায়গায় ল্যান্ড করতেছি। অর্থাৎ আপনি থিম থেকে আসুন
কিংবা থিমের কাস্টমাইজেশন বাটন থেকে আসেন, যেখান থেকে আসবেন সেখান থেকে পাবেন। এখান থেকে নিচের দিকে দেখুন হেডার বিল্ডার। হেডার মূলত কি? হেডার হচ্ছে এই যে প্রথম যে অংশটুকু, সেটাকে বলা হয় হেডার বিল্ডার। আপনি যদি হেডার বিল্ডারে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নিচের দিক থেকে আপনি কিছু পাইতেছেন, এবং এখানে নিচের দিকে দেখুন তারা বলছে সাইট লোগো, এইখানে কিছু তথ্য দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকু দেখুন। আমরা ক্লিক করছি কোথায়? আমরা ক্লিক করছি হেডার বিল্ডারে, মনোযোগ দিয়ে দেখতে হবে, হেডার বিল্ডারে। হেডার বিল্ডারে আমরা যখন ক্লিক করলাম তখন এইখান থেকে কিছু জিনিস খুলে গেছে, দেখুন কিছু জিনিস খুলে গেছে। এই জিনিসগুলো খুলছে যখন, তখন আপনি আরেকটু উপরের দিকে লক্ষ্য করুন, উপরের দিকে আমি একটু গ্যাপ করে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন। উপরের দিকে এই জায়গাটা, একদম এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে বলা হয় যে এটা হেডার। এটাকে কি বলা হয়? হেডার। আমরা যখন হেডার বিল্ডারে ক্লিক করলাম, মানে কি বিল্ড করার জন্য, এখান থেকে তখন তারা একটা সেটিং অন করে দিয়েছে, এবং এই সেটিং এর মধ্যে তারা দেখুন এইখানে রাখছে একটা সাইট টাইটেল অ্যান্ড লোগো। দেখুন উপরের দিকে কিন্তু সাইট টাইটেল লোগোটা এখানে আছে। আবার এইখানে কিছু বাটন রয়েছে। এইখানে তারা বলছে একটা প্রাইমারি মেনু, মানে কি? যদি আপনি এই হেডার অংশটাতে কোনো কিছু পরিবর্তন করতে চান, এই জায়গার লেখাগুলো এইখানে রাখতে চান, এইটা লেখা যদি এইদিকে রাখতে চান, তাহলে আপনাকে এই জায়গাটুকুতে কাজ করতে হবে। এটার নাম হচ্ছে হেডার বিল্ডার। মানে হেডার বিল্ডারের একটা দিয়ে দেখাচ্ছি, পরবর্তীগুলো সবগুলো পারবেন। তারা বলছে দেখো সাইড টাইটেলের লোগো এইটা, এটা কোথায় আছে? এই বরাবর। আমি যদি এটাকে ধরে টান দিয়ে যদি মিডলে রেখে দেয়, তাহলে কি হবে? এইটা মূলত এই মিডল পয়েন্টে চলে আসবে। কোথায় চলে আসবে? মিডল পয়েন্টে। দেখুন এই প্রাইমারি মেনু, অর্থাৎ এই মেনুগুলো যদি আপনি লেফট সাইডে নিতে চান, তাহলে প্রাইমারি মেনুকে ধরে মূলত আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন এখানে। তাহলে কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। বুঝতে কি কার কোনো প্রবলেম? অর্থাৎ এক নিমিষেই। আমরা যদি চাই যে আমি লেফট কিংবা রাইট করব, আর অন্যান্য পদ্ধতিতে করতে পারবো, বাট এটা ইজি পদ্ধতি। জি স্যার, না পারবো স্যার, স্যার। কোনো বুঝতে সমস্যা পারছি নেই। স্যার, বুঝতে পারছি। এখানে অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করা যাবে? অ্যানাউন্সমেন্ট বার। স্যার মেনুর মধ্যে চারটে প্লেয়ারের জিনিস খেলা, আছে, এটা চারটের মধ্যে যদি প্লেয়ারের আগা পিছিয়ে করতে হয় তাহলে স্যার কি করবো? বুঝতে পারেন? মেনুগুলো কিভাবে করবো, সাজাবো? স্যার ওখানে মেনু তো আসতেছে, মেনুতে সাজানো জানি আমরা, এখন পেজ ওটা আমরা তৈরি করবো একটু পরে, শুধুমাত্র সাজানোটা দেখাচ্ছি যে কোথায় রাখবেন স্থানান্তর। আমাদের এগুলো খুব একটা কাজে লাগবে না, আবার বলছি খুব একটা কাজে লাগবে না এসইও এক্সপার্টের ক্ষেত্রে। বাট আপনাকে যদি কোনো ক্লায়েন্ট একটা ছোট একটা কাজ দিল যে ঠিক আছে বাবা এটা ডানে আছে তুমি বামে দাও। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কি হয়? এখন দুইটা পাখি একসঙ্গে বসে আছে, এখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে, বলছে বামের পাখিটা ডানে দাও, ডানের পাখিটা উপরে দাও। কি করতে হয়? ওই পেন টুল দিয়ে ধরে আবার কাট করে এটা ওইদিকে এটা ওইদিকে। এখন যদি একটা পা যদি বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে দাও, সোজা করে দিলেন, যদি একটু আরেকটু সোজা করে দাও, আরেকটু সোজা করতে গিয়ে বাঁকা হয়ে গেছে, আবার সোজা করে দাও। সেই রকম যদি কোনো ক্লায়েন্টের পাল্লায় পড়েন আপনি, তখন মূলত আপনাকে এটা করতে বলবে এই ক্ষেত্রে। তা না হলে কিন্তু এটা আপনার কাছে না, এটা একটা ডেভেলপারের কাজ, একটা থিম যেভাবে সেট আপ করা হয় সেইভাবেই থেকে যায়। তো আমরা প্রাইমারি মেনুটা এখানে দিলাম, আর সাইড টাইটেল লোগোটা আমরা একটু এইদিকে দিলাম। তাহলে হলো কি, সাইড টাইটেল লোগোটা আমার এইদিকে গেল, এটা চলে আসলো এখানে। অথবা আমি যদি চাই সাইড টাইটেল লোগোটা ওখানে, আমি প্রাইমারি মেনুটা নেব মাঝে, আর সাইড টাইটেল লোগোটা দেবো এইখানে। ক্লিয়ার? এতটুকু দেওয়ার পর আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর যদি আমি আমার সাইডে চলে আসি, দেখুন এখানে ছিল আর্ট, এখানে চলে গেছে, এইটা মাঝে আসবে, আর্টটা এখানে থাকবে। রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে মূলত এটা দেখবেন মিডল বরাবর হয়ে গেছে, অর্থাৎ আপনি যেদিকে চাচ্ছেন। আমি মিডলে রাখলাম আপনাদের বোঝানোর জন্য। ওকে, আমরা আবারও যাচ্ছি। এখান থেকে যদি আমরা ব্যাকে যাই, হেডার বিল্ডার থেকে ব্যাকে গিয়ে দেখুন এখান থেকে ব্লগ রয়েছে, পেজ রয়েছে, সাইড বার রয়েছে, ফুড বিল্ডার রয়েছে। তো আমরা এখান থেকে এতটুকু যতটুকু অংশ রয়েছে এটা হচ্ছে বডির অংশ। এখান থেকে ব্লগ নামক একটা অপশন রয়েছে, দেখুন এই ব্লগ সাইটে আপনি যদি ব্লগ আর্কাইভে করতে চান, সেটা আপনি করতে পারেন। কোন অংশে দেবেন? ব্লগ সাইটটা কিরকম হবে দেখুন, লেআউটটা কিরকম হবে, আপনি এরকম চাচ্ছেন লেআউট, নাকি এরকম, নাকি এরকম, নাকি এরকম। আপনি যে রকম চাচ্ছেন সেই রকম একটা ক্লিক করার পর পাবলিশে ক্লিক করুন, অর্থাৎ ব্লগ সাইটটা আপনার কেমন হবে যখন আমরা একটা ব্লগ লাগবো। এখন ব্লগ কাকে বলা হয়? ব্লগ বুঝি আমরা, আনমিট করি। না স্যার, কিছু আর্টিকেল হিসেবে এটা লেখা বুঝি না। যায় blog। লেখা হলে সেটাকে বলা হয়। আচ্ছা, এটা না বুঝলে হবে। লিঙ্কডইনে আর্টিকেল লেখা দেখছিলাম, লিঙ্কডইন প্রোফাইলে আর্টিকেল লেখা দেখছিলাম। জি স্যার। আর্টিকেল হয়তো দেখাইছিলেন। দেখছিলাম। এইটা আর এটা সেম। আপনাকে আর কিছু বুঝতে হবে না, ওটা কপি করুন এখানে পেস্ট করুন, মানে আমরা ওখানে একটা কোনো একটা টাইটেল দিতে পারি, কোনো একটা ডেসক্রিপশন দিতে পারি, কোনো একটা ছবি ব্যবহার করতে পারি। ছবিটা আবার ছবিটার মধ্যে লিঙ্ক অ্যাড করতে পারি। আবার ছবিটা রাইট সাইডে দিতে পারি, লেফট সাইডে দিতে পারি, মিডলে দিতে পারি, নিচের দিকে আবার লেখা দিতে পারি, লেফট সাইডে ছবি রাইট সাইডে লেখা, এভাবে দিতে পারি না? একটা সুন্দর করে একটা সাজানো, অর্থাৎ ডিজাইন একটা, যে কোনো একটা বিষয়ের উপর লেখা, ব্লগ লেখা। বলে না যে ভাই ব্লগ, ওটার উপর কি ব্লগ লেখা হয়েছিল? হ্যাঁ, ওইটা মূলত যে কোনো আর্টিকেল লেখা, আপনি এখানে ব্লগ ধরেন। ওই যে আমরা যে আর্টিকেলটা পোস্ট করুন সেটাই, অ্যাজ লাইক দিস। তো ওই ডিজাইনটা মূলত কেমন হবে, তারা মূলত এখান থেকে আপনাকে কয়েকটা লেআউট দিয়ে রাখছে। এই লেআউটগুলোর মধ্যে বলছে দেখো প্রথমে তোমার কি ছবি থাকবে, এখানে এই ছবির মধ্যে একটা দিয়ে রাখছে। তারপর দেখুন এখানে ডেসক্রিপশন কথা বলছে। তারপর তোমার ছবিটা কি ছোট আকার থাকবে তারপর ডেসক্রিপশন থাকবে, নাকি তোমার থাম্বনেলটা, ছবি থাম্বনেলটা একটু বড় আকার থাকবে তারপর ধীরে ধীরে ডেসক্রিপশন গুলো থাকবে। আপনি কোন ডিজাইনটা চাচ্ছেন সেই ডিজাইনটার কথা বলছে। তো আমরা যে কোনো একটা ডিজাইন নিলাম, যে আমার হ্যাঁ এই অনুযায়ী থাকবে, দেন আমি পাবলিশে ক্লিক করলাম। একইভাবে যদি আপনি ডিজাইনে ক্লিক করেন, নিজের দিক থেকে আপনি একটা ডিজাইন করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, কোনো অসুবিধা নেই।
আমরা কাট করলাম, কাট করার পর ব্যাকে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের এটা দরকার নেই, আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আবারও কাস্টমাইজে ক্লিক করতেছি। কাস্টমাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা এখন দ্বিতীয় ধাপে চলে যাই। দেখুন এই যে স্টার থেকে গ্লোবাল, গ্লোবাল থেকে হেডার, হেডার থেকে নিচে দিকে দেখুন ব্লগ, পেজ, সাইডবার। তো এই পেজে আমরা ক্লিক করি, এটা আমাদের যেহেতু একটু দরকার। পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত পেজের ডিজাইনগুলো দেখুন, পেজের ডিজাইনগুলো আপনি কিভাবে নেবেন, কোনভাবে কাজ করবেন, এবং পেজের টাইটেল ডেসক্রিপশনগুলো কিভাবে থাকবে আপনাকে সেটা বলতেছে। এক, ফিচার্ড ইমেজ। আপনি কি ফিচার্ড ইমেজ চাচ্ছেন পেজের ক্ষেত্রে? যদি চেয়ে থাকেন দরকার আছে, না থাকলে নাই। অর্থাৎ আপনাকে একটা ফিচার ইমেজ দিবেন যে হ্যাঁ আমি দিব, তাহলে আমরা দিব। এখন ফিচার ইমেজ কিভাবে অ্যাড করবেন, কিভাবে অ্যাড করতে না হয় সেটা আমরা দেখবো। এরপর মেটা দেবেন কি না দেবেন, আপনি একসেপ্ট করবেন কি না করবেন, সেই বিষয়গুলো ডিজাইনগুলো কিভাবে করবেন, আমরা যখন একটা পেজ তৈরি করব তখন মূলত এটা বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। তবে পাবেন কোথা থেকে? সরাসরি আপনি কাস্টমাইজে ক্লিক করলে যে কোনো পেজের ডিজাইন, যে কোনো কিছু ব্লগের ডিজাইন কিভাবে করবেন একটা ডিফল্ট হিসেবে সেটা পরিবর্তন করতে পারবেন। আমরা এখান থেকে একটা দেখতেছি ফুট বিল্ডার, ফুটার বিল্ডার। ফুট বুঝি, ফুটার হচ্ছে ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম একটা ওয়েবসাইটে তিনটা অংশ থাকে, একটা আছে হেডার, একটা আছে ফুটার, একটা আছে বডি। এই যে নিচের দিকে যে অংশটুকু আছে সেটা আছে ফুটার। তো ফুটার অংশটাতে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত বলতেছে ফুটার মেনুটা এরকম করে আছে দেখুন। ফুটার মেনু, তারপর HTML1, তারপর কপিরাইট। আমরা যদি এখানে চলে আসি, আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি চলে আসি, তাহলে ফুটার মেনুটা এইরকম করে আছে দেখুন, এরকম করে কি রয়েছে এখান থেকে? হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, তারপর আর্থ, এরপর আছে কোনো একটা কিছু দেওয়া আছে অলরেডি রিজার্ভ। এখানে যদি আমরা আসি দেখুন ফুটার মেনুটা এখানে রয়েছে, HTML এখানে রয়েছে, আর কপিরাইট এখানে। এই যে কপিরাইট ক্লেমটা মানে কি? কপিরাইট এই যে এটা বুঝা যাচ্ছে, এই লেখাটা। এখন যদি এই লেখাগুলো আপনি পরিবর্তন করতেছেন, সেটাও করতে পারেন যে আমি এটা এখানে দিতেছি, এটা এখানে দিতেছি, কোনো অসুবিধা নেই। এই কপিরাইটটা দেখুন, কপিরাইটের এখানে যদি আপনি কোনো কিছু দিতে চান, যদি কোনো একটা ছবি দিতে চান, কোনো কিছু একটু বোল্ড করে দিতে চান, সেটাও করে দিতে পারেন। কোন একটা ছবি দিতে চাচ্ছেন অ্যাডমিটেতে, সেটা আপনি দিতে পারেন। এইখান থেকে যদি এই যে কপিরাইটটা দেখুন 2022 আর্থ অল রাইট দেখা যাচ্ছে, ওটা যদি পরিবর্তন করে আমি চাচ্ছি মূলত এখানে আমি 2024 দেব, দেন অল রাইট রিসার্ভ, আপনি আর্থ নয়, এখান থেকে আপনি আপনার নাম দিতে চাচ্ছেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমি আমার প্রতিষ্ঠানের নাম দিচ্ছি, দিয়ে দিলাম। পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাদের এখান থেকে কি হয়েছে, এটা যখন রিফ্রেশ করে নিব, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে ফুটারটা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আমার পছন্দ অনুযায়ী এই ফুটারটাও পরিবর্তন করে দিতে পারি, ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোথায় রাখবেন। একইভাবে এই হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট আপনি যদি চান এটা রাইট সাইডে দেওয়ার জন্য সেটাও দিতে পারবেন। এখনো কিন্তু এটা হয়নি, এটা একটু রিফ্রেশ হয়নি এখনো। রিফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে 2024 আউটসোর্সিং বিড এই দেখুন চলে আসছে, দেখা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন আরটা এইদিকে দিবেন, এইটা এইদিকে দেবেন, এটা এইদিকে দিবেন, তাহলে শুধুমাত্র এখানে ধরে এই যে এটা এটা যেটা রয়েছে এটা ধরে এখানে দিবেন, আর এইটা ধরে এখানে দিবেন, আর এটা এখানে দিবেন। কপিরাইটটা মাঝে দিব, ফুটার মেটা এইদিকে দেবো। আমার উপর ডিপেন্ড করে আমি কোথায় দিব। দেন পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার এই ডিজাইনটা পরিবর্তন করতে পারবেন। আবারও বলতেছি এই ডিজাইনটা যদিও আপনাকে পরিবর্তন করতে হবে না, বাট ইন ফিউচারে অনেকগুলো বাটন আপনাকে অ্যাড করা লাগতে পারে, আপনাকে অনেক কিছু পরিবর্তন করা লাগতে পারে, এই জন্য আমাদের জানতে হবে, অন্যথায় কোনোভাবে আমাদের দরকার নেই। দেখুন আমরা পরিবর্তন করে ফেললাম। এখন আবারও যাচ্ছি এখানে, এখানে এসে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর আবার ব্যাকে যাচ্ছি। ব্যাক থেকে এসে দেখুন সাইট আইডেন্টিটি নামক একটা অপশন আছে, সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি কি? আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম ক্লাসে আমি বলছিলাম মনে আছে, সাইট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, যে এটা কি নামে চিনবে এই সাইটটাকে, আমরা দুটো জিনিস দিয়েছিলাম যখন আমরা ওয়েবসাইট তৈরি করি। এখানে দেখুন একটা লোগো রয়েছে, আপনি দেখুন এই যে আর্থ, আমরা উপরে যাই, এখানে দেখুন আর্থ রয়েছে না, আর্থ, এটাকে বলা হয় কি, এটা একটা সাইটের লোগো, সাইটের আইকন। এটাতে যদি এসে আমরা যদি এটাতে রিমুভ করে দিই, রিমুভ হয়ে যাবে, কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি যদি এখানে রিমুভ করি, রিমুভ করার পর যদি সিলেক্ট লোগোতে ক্লিক করি, আমি যদি চাই আমার পছন্দ অনুযায়ী আমার একটা ছবি দিব, কিংবা আমার একটা অন্য কিছু ব্যানার দিব, আমার একটা লোগো দিব, সেটা আমি করতে পারি। আপলোড ফাইলে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমি চাচ্ছি আমার একটা ছবি দিব, মানে আর্থের জায়গায় কি দেখা যাবে, আমার ছবি দেখা যাবে। ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরেই সঙ্গে সঙ্গে মূলত আমি এখান থেকে যখন আপলোড হয়ে যাবে সিলেক্টে ক্লিক করব। বাট ছবিটা আপলোড করার আগে মাস্ট বি আপনি এসইউ করে নেবেন। যদি এসইউ করা থাকে তারপরে আপনি যে অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন কিভাবে দেবেন সেই বিষয়গুলো আমি পরবর্তীতে দেখাই দেবো, বুঝতে পারবেন। ছবিটা নিলাম, নেওয়ার পর সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছবিটা মূলত এখন কি হবে, এতটুকু ছবি দেখা যাবে। আমি চাচ্ছি আরো ছোট করবো, আমার শুধুমাত্র চেহারা দেখা যাবে, এতটুকু রেখে আমি এটাকে কি করতেছি, কাট করতেছি, এতটুকু রেখে ক্রপ করে নিচ্ছি, এতটুকু ছবিটা এতটুকু দেখা যাবে। ক্রপ ইমেজে ক্লিক করলাম। ক্রপ ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছবিটা আমার এখানে অ্যাড হবে, যখন আমি এটা সেভ করবো তখন এই আর্থের জায়গায় দেখা যাবে। ওকে ফাইন, আমি নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে বলতেছে তারা রেটিনা লোগো। রেটিনা কি? রেটিনা হচ্ছে আই। রেটিনা লোগো যদি বুঝাইতে চাই তাহলে আপনাকে কিভাবে বুঝবো, লক্ষ্য করুন। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন। ওহো, আর একটু বড় করে দিই আপনাদের জন্য। রেটিনা লোগো বোঝানোর জন্য দেখুন এই জায়গাটা লক্ষণ, এই জায়গাটা লক্ষণ।
এখানে দেখবেন এখন কি রয়েছে, একটা মানচিত্রের ছবি দেওয়া রয়েছে। আমরা যদি রেটিনা লোগো ইউজ করি তখন মূলত কি দেখা যাবে, এখানে রেটিনা লোগোটা দেখা যাবে। আমরা রিমুভে ক্লিক করলাম, সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, সিলেক্ট ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইটাই রেটিনা লোগো হিসেবে দিতে চাচ্ছে। চুজ ইমেজে ক্লিক করলাম, চুজ ইমেজে ক্লিক করার পর পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাদের এই দুটো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি লোগো এবং রেটিনা লোগো চেঞ্জ করতে চায় তাহলে আপনি এখান থেকে এক নিমিষে চেঞ্জ করতে পারেন। একটু পরে যে এখানে একটা ছবি আসবে আমাদের রেটিনা লোগোতে, বুঝতে পারছেন, এই জায়গাতে একটা ছবি আসবে। একটু পরে এখানে কি হবে, একটা ছবি আসবে, দেখবেন এই যে এইখানে এই জায়গাটাতে ছবি আসবে। যদি আমরা এটা বুঝতে চাই তাহলে কিরকম হবে আমি আপনাদের একটু দেখাই। আউটসোর্সিং বিডিএস লেগে সার্চ করলেন, সার্চ করার পর যদি আপনি গুগলে ক্লিক করেন, গুগলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে উপরের দিকে আউটসোর্সিং বিডির একটা লোগো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে আউটসোর্সিং বিডির লোগো দেখা যাচ্ছে। এই আউটসোর্সিং বিডির যে লোগোটা দেখা যাচ্ছে, এখান থেকে আপনি কি করতে হবে, আপনি যখনই এখান থেকে ওই যে দেখতেছেন এই যে দেখা যাচ্ছে, ওই রকম আপনার একটা রেটিনার লোগো চলে আসবে, একটু পরে চলে আসবে। নিচের দিকে হচ্ছে লোগো উইথ, যদি আপনি বাড়াতে চান, লোগো উইথ বলতে এই যে আপনার লোগো উইথটা বাড়াতে চান তাহলে আপনি এখান থেকে লোগো উইথ সাইজ কিংবা আপনার পছন্দ অনুযায়ী বাড়াতে পারেন। ডিপেন্ড করে আপনার উপরে আপনি বাড়াতে চাচ্ছেন কিনা। এবং আপনি যদি ট্যাগলাইন দিতে চান, আপনি যদি ট্যাগলাইন দিতে চান যে কোনো কিছু ট্যাগলাইন, যে আপনার এটা ট্যাগলাইন কি হবে, আমি চাচ্ছি SEO পার্ট 4, আমি এটা ট্যাগলাইনটা পরিবর্তন করতে চাচ্ছি। দেন পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার পাবলিশ কমপ্লিট। আমি যদি এখান থেকে এসে এটা একটু রিফ্রেশ করে দিই, দেখবেন ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল দেখা যাচ্ছে। ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল এখানে রয়েছে কি, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনার ট্যাগ লাইনটা অ্যাড হয়ে গেছে, SEO পার্ট 4। অর্থাৎ আপনি এখান থেকে যদি চান প্রত্যেকটার ক্ষেত্রে আপনি ট্যাগ লাইনটা পরিবর্তন করে দিতে পারেন। কোথা থেকে পাবেন, জাস্ট কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজ থেকে গিয়ে ডাইরেক্টলি আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনাকে কোনো কিছু লাগবে না, জাস্ট আমরা এখান থেকে বাইরে আসতেছি, বাইরে আসার পর আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেটা দেখতেছি। অর্থাৎ যা কিছু লাগবে আপনি এখান থেকে শুধুমাত্র কাস্টমাইজে আসবেন, কাস্টমাইজে এসে আপনার মেনু যা কিছু রয়েছে সবগুলো, মেনু কোনগুলো, আমরা মেনুতে যাই। মেনুতে গিয়ে মূলত দুই প্রকার মেনু পাবেন, মেইন মেনু, প্রাইমারি মেনু। এখান থেকে দেখুন মেইন মেনুতে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট, এইখান থেকে লক্ষ্য করুন আপনি যদি চলে যান আপনার এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। আপনি যদি এখানে চলে যান হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এইখানে যদি আপনি চান আর একটা নতুন কোনো একটা মেনু, এতদিন আমরা বলছিলাম পেজ, এইটাই মেইন মেনু অথবা প্রাইমারি মেনু অথবা পেজ অথবা বাটন, আপনি যাই বলেন না কেন, যখন যেভাবে নেন কোনো অসুবিধা নেই। আনমিট করি সকলকে। ট্যাগ লাইনটা এটা একটু বুঝতে পারছি। বোঝা যায়। লাইনটা বুঝতে পারি নাই স্যার, এর কনসেপ্টটা পেজে দিব। একটু বোঝা যাচ্ছে ট্যাগলাইন। ওই যে লোগো যেটা ট্যাগলাইনটা একটু ঠিক করে বোঝা লোগো যায়। যেটা অ্যাড সোশ্যাল করছেন এটা মিডিয়ার একটু গুলো কাইন্ডলি Tagline একশো টা পিক্সেল বোঝা যেগুলো আসে। ট্যাগলাইন প্রথম প্রশ্ন আসতেছে এটা, এক ভাই বলছে ট্যাগলাইন। ট্যাগলাইন মূলত একটা কোম্পানির একটা কোনো একটা স্লোগান। আমাদের যেমন স্লোগান কি ছিল, লার্ন ডিজিটাল মার্কেটিং, গ্রো স্কিল, আর্ন মানি ইজিলি। আপনার ওই কোম্পানির পক্ষ থেকে একটা ট্যাগলাইন দিবে যে বেশি টাকা খরচ করেন কম টাকা ইনকাম করেন, ওটা আপনি দিয়ে দেবেন ট্যাগলাইনে। মেইন হচ্ছে কি ট্যাগলাইন মানে হচ্ছে যে আপনি ওই কোম্পানির যে কোনো একটা নির্দিষ্ট কথা, এক ওয়ার্ডে হতে পারে, 2 ওয়ার্ডে হতে পারে। এটা ট্যাগলাইন গুলো সর্বাধিক, সব থেকে বেশি বড় হলে সর্বোচ্চ কটা 5টা 6টা 7টা ওয়ার্ডে হয়ে থাকে, এর বেশি ট্যাগলাইন হয় না। কিন্তু ট্যাগলাইন মূলত কখনো হয় না যে ঠিক আছে রংপুরে বলা শুরু করছি ঢাকায় গিয়ে শেষ করছি, এটা হয় না। ট্যাগলাইন দুই একটা কথার মধ্যে, ট্যাগলাইন চেঞ্জ করা হবে না মূলত। যদি ট্যাগলাইন দেয় তখন আপনি ট্যাগলাইনটা চেঞ্জ করে দেবেন। যেখানে ছিলাম, অর্থাৎ আমাদের এই মেইন মেনু নিয়ে কথা বলছিলাম। মেইন মেনুগুলো না আমরা অনেকভাবে কাজ করতে পারি, যে আমরা সহজ বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি শুধুমাত্র কাস্টমাইজে একটা জায়গা থেকে আপনি সব কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য সারিবদ্ধতা থাকবে। আমি চাচ্ছি মূলত এই যে এখান থেকে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, এখান থেকে একটা পাশে আর একটা বাটন রাখতে চাচ্ছি, কোন একটা বাটন রাখতে চাচ্ছি। সাপোজ আপনার প্রতিষ্ঠানের নামে কিংবা আপনার নামে কিংবা যে কোনো একটা নামে, যাই রাখতে চান না কেন কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে মূলত দেখুন অ্যাড আইটেমসে ক্লিক করলাম, অ্যাড আইটেমস। অ্যাড আইটেমসে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো বাটন দেখতেছি। এখানে দেখুন পেজেস নামক একটা অপশন আছে, কিছুক্ষণ আগে কি দিলাম মেইন মেনু। মেইন মেনু মানে কি, এইগুলো হচ্ছে মেইন মেনু। এই মেইন মেনুর আন্ডারে কি কি আছে, হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট আছে। এখান থেকে যদি আমি অ্যাড আইটেমসে ক্লিক করি তখন কিন্তু এটা খুলে যাচ্ছে, দেখুন এটা খুলে যাচ্ছে। এখান থেকে খোলার সঙ্গে হোম, কন্ট্যাক্ট, সার্ভিস, অ্যাবাউট। এখন আপনার প্রশ্ন হলো যে ভাই এখান থেকে মূলত এই দেখুন হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট আছে, আমি চাচ্ছি অ্যাবাউটটা সামনের দিকে আসবে, সার্ভিসটা পরের দিকে যাবে। যদি এটা করতেছে তাহলে কিন্তু আমরা এক নিমিষে ধরে শুধুমাত্র এটা এদিকে ওইদিকে করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, দেখুন এইদিকে এইদিকে করে দিলে হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখবেন। কিন্তু এখান থেকে যখন আমি এইখান থেকে যখন এই যে রাইট সাইডে রেখে দিচ্ছি, রাইট সাইড লক্ষ্য, রাইট সাইডে যখন রেখে দিচ্ছি তখন হোমের নিচে দিয়ে কিন্তু কন্ট্যাক্ট চলে আসছে, মনোযোগ দিয়ে দেখতে হবে। অর্থাৎ সাব পেজেস হয়ে যাচ্ছে, একটা পেজ এটা হচ্ছে তার সাব পেজ, হোম, হোম থেকে সাব পেজ হয়ে গেছে। আমরা যদি না চাই যে না আমি চাচ্ছি না, মূলত ওইটা লেফট সাইডে টান দিয়ে রেখে দিলে হয়ে যাবে, আবার আগের জায়গায় চলে আসবে। বুঝতে কি পারতেছেন? আরো অন্যভাবে করতে পারবো। আনমিট। জি স্যার, ওয়ান এতটুকু সাইডে বুঝতে দিলে পারছি। সাব পেজ আর ওই যে একটার ভিতরে আর কি শুধুমাত্র ডানে দিলে হয়ে গেল সাব পেজ, আর লেফটে টান দিয়ে রেখে দিলে ওটা পেজ।
এতটুকু। অর্থাৎ এই যে কি করি আমরা, ড্রপ ডাউন পেজ করি না? এখন ড্রপ ডাউন পেজ যদি করতে চান তাহলে আপনি অন্যভাবেই আমরা করতে পারবো, ওটাও দেখাবো আপনাদের। অর্থাৎ আমি চাচ্ছি হোমের আন্ডারে কন্ট্যাক্ট থাক, তাহলে আমি রাইট সাইড একটু টান দিয়ে দিলাম। এখন যদি না চান তাহলে আপনি এখান থেকে টান দিয়ে আবার লেফট সাইড একটু ধরে ছেড়ে দেন, তাহলে ঠিক হয়ে গেল। প্রশ্ন হলো যে ভাই আমার হোম আছে, কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, ঠিক আছে, এখন আমি চাচ্ছি এখান থেকে নতুন আরেকটা বাটন দেবো আমার নামে। অ্যাড আইটেমে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে প্লাস, এই যে প্লাস অ্যাড দেখা যাচ্ছে, প্লাস অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা নাম দিতে বলতেছে। আমি চাচ্ছি OBDI, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত কি হয়ে গেল, এখান থেকে একটা অ্যাড হয়ে গেল, দেখুন এই যে একটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন OBDI হয়ে গেছে। বাট বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে ভিডিও দেখে আপনি অন্যভাবে পাবেন, একটু কঠিন ভাবে কিরকম আমি দেখাই, তাহলে বুঝতে পারুন যে কিভাবে, মানে ওই প্রসেসগুলোতে যাওয়ার দরকার নেই। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার অত কঠিন প্রসেস যাওয়ার দরকার নেই, তবু দেখাই দিচ্ছি। আপনি এখানে আসবেন, আপনার এখান থেকে দেখুন এই যে আপনার কি রয়েছে, আপনার এখান থেকে পেজ আছে না, পেজ দেখা যাচ্ছে, পেজ, এই যে পেজে ক্লিক করেন। পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এখান থেকে এই যে পেজটা দেখতেছেন, OBDI পেজ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি আপনাকে এখান থেকে দেখে কেমনে, এই যে আমি উপরে যাব, অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, দেখুন অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। অ্যাড নিউ পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখন নতুন একটা পেজ তৈরি করব। আবার চলে আসি আগে, যেটা আমার কত আগে হয়ে গেছে, এক ক্লিকে হয়ে গেছে। আমি কি পেজ তৈরি করতে চাচ্ছি, আমি চাচ্ছি মূলত এখন একটা নতুন পেজ গোলজার নামে তৈরি করার জন্য। আমি একটা OBDI এক ক্লিকে কিন্তু তৈরি করছি গোলজার নামে। ওকে ফাইন। আমি এখান থেকে ক্লিক করবো এডিট উইথ এলিমেন্টর, অথবা আমি জাস্ট পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করবার স্বাভাবিকভাবে কিন্তু আমার এখান থেকে আমি রিফ্রেশ করার পর দেখুন এই যে হোম, অ্যাবাউট, OBDI গোলজার নামে থাকার কথা, কিন্তু গোলজার নামে আছে। আমি তো পেজ ক্রিয়েট করছি, আনমিট। নাই স্যার। নাই স্যার, নাই স্যার, গেল ওই যে কই? এলিফ্যান্ট স্যার খুঁজেই তো পাইলাম আর না। ওই আপনি উপরে আরেকটা নাই বললেন, মনে ওটা কোথায় তো গেল? এখন আপনি বিভিন্ন ইয়েতে বিভিন্নভাবে কাজগুলো করতে পারেন, আমাদের এত কঠিন প্রসিডিউরে যাওয়া দরকার নেই, জাস্ট আপনি থিমে ঢুকবেন সবসময়। থিমে ঢুকে ডাইরেক্টলি করলে আপনার কাজ সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এক নিমিষে হয়ে যাচ্ছে। কারণ কি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যখন একটু ভিতরের দিকে যাইতে চাইবেন তখন মূলত আপনার একটা কনফিউশন সৃষ্টি হয়ে যাবে যে ভাই এটা পারবো কিনা। ওইটাও যদি আপনি করতে পারেন, যদি আপনি ট্রাই করেন, তাহলে কি করবো, আমরা ওই একটা পেজ তৈরি করলাম, ওই পেজটা আমরা নাম রাখলাম গোলজার। এখন যদি আমি এডিট এলিমেন্টার দিয়ে ক্লিক করি, তারপর যাই, তারপর অনেক কিছু ঝামেলা, আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ক্লিক করলাম, ব্যাকে গিয়ে ক্লিক করার পর আমার একটা পেজ তৈরি হয়ে গেছে, দেখুন কোথায়, এই যে আমার দেখুন এই যে গোলজার নামে একটা পেজ হয়ে গেছে। বাট এইটাকে যদি আমি এখন অ্যাড করতে যাই তাহলে আমার অনেক ঝামেলা, কি ঝামেলা, আমাকে এখান থেকে যেতে হবে সেটিং, দেখা যাচ্ছে সেটিংয়ে গিয়ে, সেটিং থেকে গিয়ে মূলত আমাকে পেজটা সেট করতে হবে যে ঠিক আছে রাইটিং, রিডিং, আমাকে এই যে রাইটিং এ ক্লিক করতে হবে, রিডিং এ ক্লিক করতে হবে, এগুলো সম্পর্কে আপনাকে এখন বুঝাইতে হবে। দেওয়ার পর হোম পেজ ডিসপ্লে তো হোমে আছে, হোমে কি পেজ রয়েছে, হোমে এই কয়েকটা পেজ দেখুন, গোলজার, সার্ভিস, অনেকগুলো পেজ আছে দেখা যাচ্ছে। আপনি এই পেজটা কোথায় দিতে চাচ্ছেন, এই পেজটা কোথায় দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি মূলত হোম পেজে দিতে চাচ্ছি। কোথায় দিতে, হোম পেজে, যেখানে আপনি দিতেছেন সেই জায়গাটা আপনাকে দিতে হবে। একইভাবে যদি আপনি করতে চান তা আমরা এটা না করে মূলত যেটা করবো কি, আমরা সরাসরি যাব থিমে, অ্যাপারেন্স থেকে থিমের কাস্টমাইজে গেলে কি হবে, এক নিমিষেই মূলত আমি আমার একটা পেজ ডাইরেক্টলি তৈরি করতে পারতেছি, যেটা মূলত আপনাদের জন্য সহজ। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন যে ঠিক আছে আমি একটা নতুন পেজ তৈরি করবো, নতুন একটা পেজ তৈরি করে আপনি কি করবেন, সেভ করবেন, হয়ে গেল। সহজ প্রসিডিউর। আপনারা এই কঠিন প্রসিডিউরে যাবেন না। যদি যেতে চান কোনো অসুবিধা নেই, আমার কোনো বাধা নেই। মেনুতে ক্লিক করতেছি, মেনুতে ক্লিক করার পর আমরা মেইন মেনুতে দেখতেছি, মেইন মেনুতে ক্লিক করার পর দেখুন আমার এই পেজগুলোর মধ্যে নাই, দেখুন হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, সার্ভিস, OBDI। এখন যদি অ্যাড আইটেমে ক্লিক করতে চাই তাহলে নতুন করে আমাকে কিন্তু আবার একটা পেজ অ্যাড করতে হচ্ছে, অর্থাৎ ওই পেজটা, যে পেজটা লিখছিলাম সেই পেজটা আমাকে দিতে হচ্ছে এখানে কিন্তু। ক্লিয়ার? তো আমরা এখান থেকে যদি ক্লিক করি, সাপোজ আমি গোলজার নামে তৈরি করবো, গোলজার, অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার সময় ডাইরেক্টলি আমার গোলজার অ্যাড হয়ে গেল, ডাইরেক্টলি গোলজার। এখন যদি আমি গোলজারকে যদি এডিট করতে চাই, গোলজার পেজটাকে আমি একটু রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করার পর আমি এখান থেকে সবগুলো পেজ দেখতে পারবো, যারা যারা থাকবে সবগুলো পেজ দেখতে পারবো, ওই পেজগুলোতে ডাইরেক্টলি আমি কি এডিট করতে পারবো। বুঝতে কারো প্রবলেম হচ্ছে? কোনটা সহজ, পেজ থেকে গিয়ে তৈরি করা সহজ, যদি বা পেজ থেকে আমরা দেখবো কিন্তু। স্যার থিম থেকে অনেক সহজ, ইজিলি ভাবে করা যায়। একইভাবে আমরা একটু পুরাতন গুলো দেখি, এতক্ষণ যাবত যা দেখলাম থিমের কাস্টমাইজের ভেতর ঢোকে, এখন একটু ওইটা আরেকটু ভাবে দেখবো, ভিন্ন ভাবে। আমরা এটা সব কাট করে দিচ্ছি, যা কিছু রয়েছে সবগুলো কাট করে দিচ্ছি। আমরা সরাসরি একদম আবারও ঢুকে যাচ্ছি একদম থিমের ভিতরে, আমি ক্লিক করলাম, আমরা acmessage.com WP অ্যাডমিনে ঢুকে যাচ্ছি। ঢোকার পরে মূলত এখানে আসলাম, এখানে এসে দেখুন সেটিং নামক একটা অপশন আছে, সেটিং থেকে প্রথমে জেনারেলে যাচ্ছি, সেটিং থেকে প্রথমে জেনারেল থেকে এসে দেখুন এই সাইট টাইটেল উপরে যান, আপনি এসি মেসেজটাকে খুলে নেন, acmessage.com, আপনি তাহলে বুঝতে পারবেন যে সাইট টাইটেলটা কি। এখন অন্যভাবে পরিবর্তন করবো, এখানে আপনি আসলেন, এখানে আসার পর এই যে এখান থেকে এসে আপনি যখন আসবেন, আমরা আসি আগে, আহ মাঝে মাঝে ছেড়ে দেয়, আপনার রিফ্রেশ করে আসতে হবে।
acmessage.com, পেজ নট ফাউন্ড দেখা যাচ্ছে, একটু পরে আসবে অবশ্য। আমরা কারণ এই যে আমরা ইয়ে করে দিছি, পরিবর্তন করে দিছি, কন্ট্যাক্টে আসি। দেখুন এই যে এখান থেকে, দেখুন এই যে এইখান থেকে আমরা যখন মাউসটা রাখতেছি, মাউসটা রাখেন আপনি, মাউসটা রাখলে কি দেখা যাচ্ছে, ওয়ার্ডপ্রেস থিম দেখা যাচ্ছে, ওয়ার্ডপ্রেস থিম। এইখান থেকে আসুন, এই ওয়ার্ডপ্রেস থিম যদি রাখতে পরিবর্তন করতে চান, যে আমি চাচ্ছি SEO মেসেজ, আমার কিন্তু এইটাই কি হবে, এই জায়গাটা দেখুন যে ওয়ার্ডপ্রেস থিম দেখা যাচ্ছে, ওয়ার্ডপ্রেস থিম লেখাটা ওখানে চলে আসবে। তো আমরা থিমের ভেতর থেকে করতে পারি, এখান থেকেও করতে পারি। একইভাবে আমি যদি চাই যে না ওখানে না, এই যে ট্যাগ লাইনটা আমি পরিবর্তন করবো, সেটাও পরিবর্তন করতে পারি। ওয়ার্ডপ্রেস ইউআরএলটা যদি আমি পরিবর্তন, সেটাও পরিবর্তন করতে পারি। সাইট ইউআরএল কি আছে আমার সেটাও দেখতে পারি, আমার কি মেইল দেওয়া রয়েছে সেটাও দেখতে পারি, আমার যা কিছু আছে সকল তথ্য দেখতে পারি। কোনো কিছু যদি পরিবর্তনের প্রয়োজন হয়, আমি শুধুমাত্র পরিবর্তন করে সেভে চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে কেন আসবেন, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আপনার ট্যাগ লাইনটা, এই যে ট্যাগ লাইন এবং সাইট টাইটেলটা পরিবর্তন, পাশাপাশি এখান থেকে একটা বিষয় রয়েছে সাইট ল্যাঙ্গুয়েজ। আপনি যদি চান, কোনো কোনো ক্লায়েন্ট যদি বলে যে শুধুমাত্র আমার সাইটটা যেন কি থাকে, বাংলায় থাকে অথবা ইউকের ভাষায় থাকে, সেই সাইট ল্যাঙ্গুয়েজটা আপনি দিতে পারেন। যদি বা আবার বলছে এগুলো কাজে লাগবে না। টাইম জোনটা আপনি যদি এই ওয়েবসাইট টাইম জোনটা সেট করতে চান, কোনো একটা টার্গেটেড টাইম রয়েছে, সেটা আপনি সেট করে দিতে পারেন। ডেট ফরম্যাট, আপনার এখানে যদি কোনো ডেট ফরম্যাট রাখতে চান, তাহলে ডেট ফরম্যাটটা কি অনুযায়ী হবে সেটাও রাখতে পারেন, টাইম ফরম্যাটটাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে মূলত আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের কাজ কমপ্লিট। সেটিং এর জেনারেল থেকে, সেটিং এর জেনারেল থেকে এসে রাইটিং, রাইটিং এ ঢুকে আমাদের কিছু দুই একটা কাজ রয়েছে। তো আমাদের এই মুহূর্তে কোনো কাজ নেই, এই মুহূর্তে আমরা শুধুমাত্র এতটুকুই রাখবো, আমরা বুঝবো পরে গিয়ে। এখানে দেখুন মেইল সার্ভার, এখান থেকে অনেক সময় আমাদের মেইল সার্ভারগুলো যদি সেট আপ করি, আমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি মেইলগুলো আমাদের যে লোকাল মেইলগুলো আছে সেখানে আমরা কনভার্ট করার জন্য মূলত এখান থেকে কনভার্ট করতে পারি, যেগুলো মূলত দেখবো আমরা। পাশাপাশি মূলত আপনার যে পাসওয়ার্ড রয়েছে, কি পাসওয়ার্ড ব্যবহার করছেন এটা দেখতেছিলে, আপনি এখান থেকে দেখতে পারেন মেইল সার্ভারের পাসওয়ার্ডগুলো। আমরা এখান থেকে করবো না, আমরা এটা জাস্ট স্কিপ করে যাবো, দরকার নেই, আমাদের রিডিংটা দরকার, খুবই বেশি রিডিংটা দরকার। রিডিং এ আসবো, রিডিং এ এসে দেখুন ইওর হোম পেজ ডিসপ্লে। আমাদের হোম পেজের মধ্যে, এই যে আমাদের যে হোম পেজ ছিল, হোম পেজ কোনটা, আমাদের হোম পেজ দেখুন, এই যে এটা আছে আমাদের হোম পেজ। হোম পেজের মধ্যে দেখুন দিস পেজ ডাজ নট সিন টু এক্সিস্ট। কিছুক্ষণ আগে আমরা কি করছি, হোম পেজে আসছি, হোম পেজে পোস্ট পোস্ট দেখা যাচ্ছে, পোস্ট আমরা এখানে সিলেক্ট করে রাখি, আমরা হোম হোম এখানে সিলেক্ট করে রাখি। এখন যদি এই অবস্থায় সেম সেন্স ক্লিক করি, তাহলে মূলত দেখুন আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে মূলত আমার যে হোম ছিল, হোমের অনুযায়ী আমার এই অনুযায়ী চলে আসতেছে, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টে চলে আসতেছে। অর্থাৎ আমি আমার হোম পেজে কি রাখতে চাচ্ছি সেই কন্ট্যাক্ট অনুযায়ী আমি রেখে দিতে পারি। অর্থাৎ এখান থেকে এসে জাস্ট আমি যা রাখতে চাচ্ছি তাই শুধুমাত্র রেখে দিব, ডিপেন্ড করবে আমার উপরে আমি কি রাখতে চাচ্ছি আমার হোম পেজে। হোম পেজ যখনই আপনি সেট আপ করবেন, দেখুন ইওর লেটেস্ট পোস্ট, অর্থাৎ আমি যে পোস্টটা করব, সর্বশেষ যে পোস্টটা করব, এখানে কোথায় আসবে, আমার হোম পেজে চলে আসবে। আমি যদি চাই যে না এটা আসবে না, তাহলে এখান থেকে ক্লিক করে রাখতে পারি যে আমার কোন পেজটা দিব আমি সেটাও রাখতে পারি। আমি সাপোজ এখানে হোম দিয়ে রাখলাম, হোম দিয়ে এখন সেভ চেঞ্জে ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার সঙ্গে এখানে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে মূলত আমার যে হোম পেজটা থাকবে সেই হোম পেজটা এখানে চলে আসবে। আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখানে হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার যে হোম পেজটা সেই হোম পেজটাই চলে আসবে। বুঝতে কারো প্রবলেম হচ্ছে, যেটা আমরা কাস্টমাইজে ঢুকে ইজিলি করতে পারি, সেটা একটু যদি ভেতরে আসতে পারি সেটিং এ, সেটিং স্যার নেটও অনেক স্লো যেমন করছে, স্যার যেমন কথাটা স্যার আপনি পরে 25% ডিসকাউন্ট দিচ্ছেন, এটা যেমন আপনার পপআপ তো আসে ওরকম আসবে হোম পে। ওকে, 25% ডিসকাউন্ট বুঝতে পারছি আপনি কোনটা করতে চাচ্ছেন, ওটা পপ আপ বলে, পপ আপটা আলাদা, আমি ওটা আলাদা করে দেখাবো, ওটা এই মুহূর্তে আপনাদের দরকার নেই। আমি বুঝতে পারছি আপনি কোনটা মানে ওটা দেখছিলেন। আমরা যখন ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে এসে তখন এই যে আমরা সাপোজ যে কেউ যদি আসে, এরকম একটা পপ আপ মেসেজ আসবে, সেটা আমি আলাদা করে দেখাই দিব। এটা কোডিং সেট আপ করে কিভাবে করবেন, এখান থেকে ক্লিক করে, এই যে এখান থেকে, এই যে দেখুন এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই যে 25% ডিসকাউন্টের যে ভিডিও রয়েছে আমাদের, সেখান থেকে নিয়ে যাবো। অর্থাৎ আপনি কিভাবে এটা লিঙ্ক আপ করবেন, লিঙ্ক আপ, এটা এই মুহূর্তে দরকার নেই আপনার, অবশ্য পরে বলে দেবো যখন দরকার হবে, এই মুহূর্তে দরকার নেই। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে মূলত নিচের দিক থেকে এসে আমাদের যা যা দরকার সেখান থেকে করতে পারি। দেখুন ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট 10 পোস্ট, অর্থাৎ কয়টা, অর্থাৎ আপনার যদি একটা পেজে কয়টা পোস্ট দেখাবে, আপনি যদি এখান থেকে কম বেশি করে দিতে চান সেটা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এটা লাগবে না, সেপশনে ক্লিক করলাম, আমরা সেপশনে ক্লিক করে বাইরে আসলাম। আমরা ছিলাম রিডিং এ, অর্থাৎ রিডিং, এরপর যাচ্ছে ডিসকাশনে। ডিসকাশনে এসে আমরা আমাদের ডিসকাশনে কি কি বিষয় নিয়ে আমাদের এখানে রয়েছে, কি কি বিষয় নাই, কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা শো আপ করবো, কোন কোন বিষয়গুলো শো আপ করবো না, সেই বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে থাকবে। এরপরে মিডিয়াতে যখন আপনি আসবেন, মিডিয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কোন কোন ছবিগুলো কতটুকু হাইট দিবেন, কতটুকু লেন্থ দিবেন। সাপোজ আপনার এখানে এখানে একটা ছবি ব্যবহার করছেন, দেখুন এখানে একটা ছবি ব্যবহার করছেন, দেখুন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এক্সপার্ট মেন্টর, 24 সাপোর্ট দেখা যাচ্ছে, এই যে মনে করেন এগুলো, এগুলো মনে করেন দিচ্ছেন, দেখা যাচ্ছে এই যে আমাদের নোটিফিকেশন দেখা যাচ্ছে, এই যে এই ছবিগুলো, এই যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো যদি আপনি চান নির্দিষ্ট একটা কোনো একটা সাইজে, নির্দিষ্ট কোনো একটা মাপে দেওয়ার জন্য, এগুলো কিভাবে মূলত দিবেন সেই বিষয়গুলোর জন্য মূলত আমাদের এখানে দরকার হবে, যে আমরা কোন সাইজ দেবো, থাম্বনেল সাইজ। সাপোজ আপনি একটা থাম্বনেল কত সাইজে নেবেন, হাইটটা কতটুকু নেবেন, মিডিয়াম সাইজে কতটুকু থাকবে, লার্জ সাইজে কতটুকু থাকবে, এর বেশি নিব না আমরা, সেটা আমরা করে দিতে পারি যদি বা এটা আপনার খুব দরকার নেই। খুবই গুরুত্বপূর্ণ পারমালিঙ্ক,
পার্মালিঙ্ক আমাদের এসির ক্ষেত্রে খুবই কার্যকরী এবং এসির ক্ষেত্রে খুবই প্রয়োজন পার্মালিঙ্ক। এখন পার্মালিঙ্ক কি এবং পার্মালিঙ্ক কি কাজে আসে দেখলেই বুঝতে পারবেন, বুঝাতে হবে না। পার্মালিঙ্ক স্ট্রাকচার, তারা বলছে যে পার্মালিঙ্কের কয়েকটা স্ট্রাকচার আছে, তুমি স্ট্রাকচার গুলো দেখে নাও। স্ট্রাকচার মানে কি, গঠন, যে কি রকম হতে পারবে পার্মালিঙ্ক, এটা দেখে নাও। একটা বিষয় তারা বলছে, প্রথম বিষয় বলছে প্লেন। প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে এই যে suMessage.com/ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে প্লেন, মানে আমার ওয়েবসাইটের নাম থাকবে, তারপরে এটা ওইটা সেম জিনিসটা থাকবে। ডে অ্যান্ড নেম, দেখবেন অনেকগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে https://suMessage.com/2023 12/12 স্যাম্পল পোস্ট, অর্থাৎ এই পোস্টটা কি, এই পোস্টটা কত তারিখে করা হয়েছিল সেটা থাকে। অর্থাৎ এই যে এখানে যাবেন, এই যে উপরে দেখুন, উপরে দেখা যাচ্ছে কিছু একটা এরকম কিছু দেখা যাচ্ছে। ওই যে ওয়েবসাইটে যাচ্ছেন, ওয়েবসাইটে গিয়ে কোথাও একটা কোনো একটা ক্লিক করলেন, সাপোজ দারাজে যদি যান আপনি, দারাজে daraz.com.bd তে ক্লিক করলাম, মনোযোগ দিয়ে দেখবেন পার্মালিঙ্কটা কি মূলত সেটা একটু বোঝানোর জন্য। আমরা মেনশন অ্যান্ড বয় ফাংশনে ক্লিক করলাম, এই যে উপর দিকে দেখুন একটা লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্কটার মূলত dash.com.bd পরে এই যে এতটুকু যে কাজ করছে, এই যে এইটা কাজ যে করছে, এইটা মূলত কোন ডিজাইনে থাকবে, কোন লেআউটে থাকবে, কোন ফরম্যাটে থাকবে, ওটার নাম পার্মালিঙ্ক। আনমিট করি, মনে থাকবে, যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র বুঝলে হবে, ক্লায়েন্ট যদি বলে। বুঝছি স্যার। পার্মালিঙ্ক কি আমাদের থাকা কি বাধ্যতামূলক? কাজে লাগে বুঝতেই স্যার স্যার। পার্মালিঙ্ক। বাধ্যতামূলক। পার্মালিঙ্কটাই মূলত একটা ওয়েবসাইটের মডেল, একটা ওয়েবসাইটের ডিজাইন। মানে কি, খুব সৌন্দর্য। মনে করেন একটা আপনার নাম হচ্ছে মিস্টার ফজলু, আপনাকে এখন অনলাইনে কেউ খুঁজতেছে mrfojlu.com/হাবিজাবি হাবিজাবি, এটাকে ভালো লাগবে? কিন্তু এরপরে যদি থাকে মিস্টার ফজলু ফ্রম দিনাজপুর, ফ্রম দিনাজপুর, এই এতটুকু নাম যদি থাকে, মানুষ খুব সহজে খুঁজে পাবে না। এই জন্য মূলত পার্মালিঙ্কটাকে খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারেন। তারা বলছে তোমার একটা পোস্ট হবে, দেখুন তোমার একটা পোস্ট হবে, পোস্টের পরে মূলত ওই পোস্ট নাম্বার কত সেটা থাকবে। তোমার একটা পোস্ট হবে, সেই পোস্টটা কত তারিখে করলা সেটা থাকবে, তুমি কি এটা চাও? তোমার একটা পোস্ট হবে, এটা মান্থের নাম থাকবে এবং কি বিষয় নিয়ে সেটা থাকবে। তোমার একটা নিউমেরিক থাকবে, অর্থাৎ তুমি কি লিখতে চাচ্ছ, যে ঠিক আছে একটা পোস্ট থাকবে, পোস্টের পরে আমি একটা শব্দ লিখে দিতে চাচ্ছি যে গোলজার অথবা ড্যাশ ড্যাশ। পোস্টের নেম সাপোজ তুমি চাচ্ছ suMessage.com/স্যাম্পল পোস্ট। আমরা মূলত যেটা বেশিরভাগ করি সেটা হচ্ছে পোস্ট নেম। আমরা যদি লক্ষ্য করি, আমরা যখন এসির ক্ষেত্রে কাজ করবো, দেখুন আমাদের ওয়েবসাইটে যদি চলে যান, আমরা এখন কোন একটা জায়গায় রয়েছি, আমি ক্লিক করলাম, দেখুন ফ্রি সেমিনার, লক্ষ্য করুন ফ্রি সেমিনার, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখেন, উপরের দিকে আমার পার্মালিঙ্কটা দেখুন কি হয়ে গেছে, outsourcingBD.net/free সেমিনার। কি কি শেখানো হবে এখানে যদি আমি ক্লিক করি, outsourcingBD.net/লার্নিং। প্রশ্ন ব্যাংকে যদি আমি ক্লিক করি, outsourcingBD.net/FAQ। এইটা ভালো নাকি ওটা ডেট দেওয়া ভালো হইতো, যে ঠিক আছে এটা আমি 2014 সালে পোস্ট করছি, 2014, 12, 19 FAQ, কোনটা ভালো? এটা ভালো স্যার, সবাই দেয়া আছে, এটা ভালো স্যার। ভালো এটা স্যার। ভালো। নাম দেওয়া ওটাই ভালো ভালো। স্যার। এখন আপনি ক্লায়েন্ট যেটা বলবে, ক্লায়েন্ট যদি বলে যে দেখো আমার প্রত্যেকদিন মতো লাখো পোস্ট হয়, আমি চাচ্ছি আমার ডেটটা ওখানে অ্যাড করা থাক, তাহলে সে ডেট অনুযায়ী, ডেট ফরম্যাট অনুযায়ী দিবে। কারণ কি, তার দরকার যে কত তারিখে সে পোস্টটা করছে। কারা করে? বড় বড় ই কমার্স ওয়েবসাইট গুলো করে। আমাদের মতো ছোটখাটো যারা রয়েছে, মূলত যারা ছোটখাটো, তারা কি কখনো ওগুলো দেবো? ডেট করার দরকার আছে? আমাদের তো ওয়েবসাইটে পোস্টে হয় মূলত বছর দুই মিলে একটা, আর ওদের পোস্ট প্রত্যেক দিনে হয় 2-3 হাজার। তো আপনাকে বুঝতে হবে কোন ওয়েবসাইটের জন্য আপনি কাজ করতেছেন, সেই ক্লায়েন্ট আপনাকে ওই পার্মালিক সেট করে দিবে। যদি আমরা এখান থেকে যদি অ্যামাজনে যাই, অ্যামাজনে গেলে এটা আইডিয়া পাবো যে কেন মূলত দরকার এটা। অ্যামাজনে যাচ্ছি, amazon.com-এ যদি আমরা জয়েন করি, জয়েন করার সঙ্গে সঙ্গে মূলত কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলাম, দেখুন এই যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম, বিউটি স্টেন্স, আমরা যে কোনো একটা এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম। এই প্রোডাক্টটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পার্মালিংটা কিভাবে সেট করছে দেখুন তো। amazon.com, এই যে amazon.com/IF, দেখা যাচ্ছে সফট ফোকাস, তারপর কোন একটা নাম্বার দেওয়া রয়েছে, তারপর কোন একটা কিছু দেওয়া রয়েছে, কোন একটা কোড দেওয়া রয়েছে, কোথা কোন স্টোর থেকে আছে, কোন স্টোর থেকে আছে, কত নাম্বার থেকে আছে, সবগুলো মিলে হচ্ছে তাদের একটা পার্মালিঙ্ক। কেন? তাদের বড় স্টোর, তাদের বিভিন্ন জায়গা থেকে ওটা ডাটাটা চলে আসছে যে কোথা থেকে কি কোন কোড বসে দেওয়া রয়েছে। বুঝতে পারলেন কিনা? এখন যদি তারা শুধুমাত্র ওটা লেখে যে পেন, amazon.com/পেন হবে? না স্যার, হবে না। এটা তো অনেক ব্যাপক। সাইট অনুযায়ী এক একটা এক এক ধরনের করে। সেট করলে হয়ে যাবে। ধরুন ওগুলো কি আমাদের অর্থাৎ অর্থাৎ আমাদের ওগুলো লাগবে না ভাই, ওগুলো নিয়ে কি ক্লাস হবে? ভাই ক্লাস হবে না। মানে যদি শুধু বলি যে হ্যাঁ ক্লাস হবে, তাহলে বলো স্যার ওই ক্লাসটা নিলেন না কেন? ওটা নিয়ে ক্লাস হবে না ভাই, ওটা দরকার নেই আপনার। অর্থাৎ পারমালিঙ্ক শুধুমাত্র এতটুকু বুঝলেই হবে, শুধুমাত্র ক্লায়েন্ট আপনাকে এগুলো বলেই দিবে, পারমালিঙ্ক কি হবে, কোন ফরম্যাটে হবে সে বলেই দিবে আপনাকে, এবং কিভাবে সেট আপ করে সেটা তো আমাদের সামনে ক্লাসে থাকবে। এখান থেকে দেখুন কাস্টম স্ট্রাকচার, এই যে শেষের দিকে কাস্টম, আমরা আমরা ব্যবহার করতেছি কোনটা? পোস্ট নেম। অর্থাৎ আমি যেটাই পোস্ট করবো সেটাই হবে। আমি পোস্ট নেম ক্লিক করলাম,
নিচের দিকে দেখুন কাস্টম স্ট্রাকচার, এইখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কাস্টম স্ট্রাকচার, অর্থাৎ আপনি কি করবেন, su-message.com/ এরপরে পোস্ট নেম দিবেন নাকি অন্য কিছু দেবেন। যদি আপনি পোস্ট নেম দেওয়ার পর অন্য কিছু একটা দিতে চান, সাপোজ এখান থেকে দিতে চান পোস্ট নেমের পর আপনার নাম, অর্থাৎ আপনার কি ডেট, তারপর পার্সেন্টেজ দেন, তাহলে তৈরি হয়ে যাবে। অর্থাৎ পার্সেন্টেজের পর স্ল্যাশের পর পার্সেন্টেজ, তারপর যেটা দিতেছেন সেটা, তারপর পার্সেন্টেজ যেটা নাম দিবেন, তারপর সেটা দিলে অটোমেটিকভাবে চলে আসবে। ক্লিয়ার? সাপোজ আমি চাচ্ছি এখান থেকে পোস্ট নেম, তারপর হবে কি নিউমেরিক কপি, আমি এখান থেকে এই যে একটা কি নিউমেরিক দিলাম, এরপর যখন পার্সেন্টেজ দিব তখন কি হবে, এই অনুযায়ী আমার একটা তৈরি হবে, এই অনুযায়ী প্রথমে পোস্ট নেম হবে, তারপরে নিউমেরিকটা হবে। তো আমরা যেহেতু চাচ্ছি না, আমরা পোস্ট নেম চাচ্ছি, আমাদের পোস্ট নেম দরকার। ক্লিয়ার? নিচের দিকে আসলে আমরা ক্যাটাগরি বেস, ক্যাটাগরি বেসটা এই মুহূর্তে দরকার নেই আমাদের, এটা অপশনাল। সেপশনে ক্লিক করলাম, সেপশনে ক্লিক করবো, নিচের দিকে এসে প্রাইভেসি, নিচের দিকে প্রাইভেসি তো আমাদের দরকার নেই যদিও বা, প্রাইভেসিটা তবু জেনে রাখুন। প্রাইভেসিটা এসে আপনি কোন কোন টার্মস এন্ড কন্ডিশন ব্যবহার করতেছেন। আপনার যদি কোনো কোম্পানি একটা প্রাইভেসি পলিসি না থাকে, তাহলে আপনি প্রাইভেসি পলিসি একটা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট নিউ প্রাইভেসি পলিসি পেজ, ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করে নেবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে যারা আমরা কোনো না কোনো একটা কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে আমরা কোনো না কোনো কিছু একটা করি, কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাচ্ছি, মাস্ট বি যাতে করে এই প্রাইভেসি পলিসি বাটনটা থাকেই। প্রাইভেসি পলিসি কি? প্রাইভেসি পলিসি হচ্ছে যে ওয়েবসাইটে আপনি কাজ করতেছেন তার ওই প্রোডাক্ট, তার ওই সার্ভিস সবকিছু ঠিক আছে কিনা, কত তারিখ পর্যন্ত কি চলবে, তার কি কোনো লাইসেন্স কিছু প্রয়োজন আছে কিনা, এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে ডিটেলস আকারে লেখা থাকা, এটা নাম হচ্ছে প্রাইভেসি পলিসি। তো আপনি প্রাইভেসি পলিসির এখানে তারা একটা তৈরি করে রাখছে, এখানে শুধুমাত্র তাদের কোম্পানির জায়গায় আপনার কোম্পানির নামটা বসাই দেবেন, কাজ শেষ। তারা একটা তৈরি করে রাখছে, এটা আপনি শুধুমাত্র কি করবেন, আপনি এটা ব্যবহার করবেন, দেন পাবলিশে ক্লিক করলে আপনার প্রাইভেসি পলিসিটা পাবলিশ হয়ে যাবে। বুঝতে কি কারো প্রবলেম হচ্ছে? খুব কি কঠিন? মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকে এডিট করা কি খুব কঠিন মনে হচ্ছে থিমের না ভিতরে? স্যার, না স্যার, সহজ। তাহলে আরেকবার বলুন। সমস্যা নেই, আগে পাড়া practice কি এগুলো বলে দেবে যে Please কোথাও কি accept শুনতে হবে করতে না হবে। হবে না হবে। এগুলো তো প্র্যাকটিস ক্লায়েন্টে বলে দেবে, তাই না স্যার? বাটনটা নিচে কোন জায়গায় সেট করবো আর কি। সবকিছু তো ক্লায়েন্টে বলে কি দেবে করবো স্টেপ না বাই করবো। স্টেপ কাজগুলো। আমরা যেগুলো পোস্ট করবো সব কাজ। রিলেভেন্ট ওয়েবসাইট ছাড়া কিন্তু এই প্রাইভেসি পলিসি এখন হবে না। ল্যাঙ্গুয়েজ প্রথম বিষয়, বায়ার আমাকে বলে দিবে কিনা, বায়ার আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে দিবে, এইটা আমাদের কাস্টমারদের ক্ষেত্রে বলে দিবেন আপনাকে। যদি বায়ার কাস্টমারদের ক্ষেত্রে বলে দেয়, বায়ারে তো জানে, বায়ার আপনাকে বলবে না, বায়ার তো থিম কিনেই দিবে আপনাকে, থিমের মধ্যে তো আছে, সে তো দেখেই কিনছে, অথবা আপনাকে থিম কিনতে বলবে। যদি ওই থিমটাই কাস্টমাইজ করতে হয়, কোনো কিছু একটা পরিবর্তন করতে হয়, তাহলে আপনি সেটা করবেন, আর এই পরিবর্তন করাটাই হচ্ছে আপনার কাজ। কিন্তু আপনার থিমের মধ্যে আছে ওখানে HTML, আপনাকে বলবে যে জাভাস্ক্রিপ্টে লিখে দাও, এরকম কখনো কোনো ক্লায়েন্ট বলবে না, আর আপনাকে হায়ারও করবে না। কারণ আপনার প্রোফাইলের উপর তো ওই কোনো তথ্যই দেওয়া নেই, মানে কি আপনার তো কোনো তথ্য দেয় নেই, আপনি যে একজন ওয়েব ডেভেলপার এটা তো তথ্য দেওয়া নেই, আপনি একজন এসি এক্সপার্ট হতে গেলে যা লাগবে তাই আপনাকে করতে হবে। আমরা কি করলাম, আমরা ইচ্ছা করলেই তাহলে প্রাইভেসি পলিসি এখান থেকে একটা তৈরি করে নিতে আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে মূলত আমরা আবারও এই শুরুর দিকে আসতেছি। এখান থেকে দেখুন আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা পেজ তৈরি করেছিলাম, পেজ মনে আছে পেজ, এই পেজটা থেকে দেখুন পেজের উপরের দিকে একটা অপশন আছে পোস্ট। পোস্ট কি আবার পেজ কি আবার, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এই যে এখানে সার্ভিস আছে না, সার্ভিসে যদি আপনি ক্লিক করেন, সার্ভিসে দেখুন, সার্ভিসে এরকম একটা পজিশন রয়েছে, এরকম একটা পজিশন। এই সার্ভিসের এখানে যদি আপনি কোনো প্রকার এডিট করতে চান, সাপোজ আপনি সার্ভিসের মধ্যে কোনো অ্যাড করবেন, অথবা OBDI, আমরা একটা নতুন একটা পেজ তৈরি করলাম না, পেজ, এই পেজের মধ্যে যদি কোনো কিছু আপনি লিখতে চান, কোনো কিছু পোস্ট করতে চান, সেটা হচ্ছে পোস্ট, আর এটা হচ্ছে ফুল একটা পেজ। আমি সাপোজ চাচ্ছি OBDI এই পেজের মধ্যে কোনো কিছু একটা লিখবো, তাহলে OBDI পেজ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে দেখুন এডিট পেজ, দেখুন এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট পেজ, মানে এই পেজটা আমরা এডিট করব। এডিট পেজে যখনই আপনি ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পেজের ভেতরে চলে আসছেন। এখন যদি আমি দুটা, একটা যে টেমপ্লেট কিটস, এডিট উইথ এলিমেন্টর, আমি এডিট উইথ এলিমেন্টর এর দ্বারা ক্লিক করলাম, লেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে সরাসরি কোথায় নিয়ে যাবে, এলিমেন্টরের মাধ্যমে মূলত এডিট করতে নিয়ে যাবে। এখন আমরা এলিমেন্টরে আসলাম, এই যে পেজটা রয়েছে su-message.com বা ওবিডিআই যে পেজটা রয়েছে, এটাতে আপনি কি করতে চাচ্ছেন, কি সাজাতে চাচ্ছেন, আমি কোনো কিছু একটা অ্যাড করতেছি, কি সেটা আমরা চাই এখানে। এখানে আমরা আসলাম, এখান থেকে এসে দেখুন এই যে আমার একটা স্টার্টার আছে না, এখান থেকে করতে পারি, অথবা ড্রাগ, আমি গত ক্লাসে স্টার্টার দিয়ে দেখেছিলাম, আজকে ড্রাগ অ্যান্ড ড্রপ দিয়ে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিছু চলে এসেছে। আমি চাচ্ছি মূলত এখানে একটা সুন্দর একটা ব্যানার থাকবে, আমি এক নিমিষে একটা ব্যানার এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো কিছু একটা চলে আসলো। এখানে যদি আমি ক্লিক করি প্লাস বাটনে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে কোনো কিছু চলে আসছে। আমি যদি কন্টেইনারে ক্লিক করি, কন্টেইনারে ক্লিক করার সঙ্গে এরকম কিছু দেখা যাচ্ছে, অর্থাৎ সুন্দর একটা চলে আসলো। এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু দেখুন ইমেজেসে যদি ক্লিক করি, ইমেজেসে ক্লিক করার সঙ্গে ইমেজ দেখা যাচ্ছে, ইমেজ,
ইমেজের সাইজটা যদি আমি পরিবর্তন করতে চাই, গত ক্লাসে কথা মনে করুন স্টাইল, স্টাইল থেকে এসে আমি আমার পছন্দ অনুযায়ী বর্ডার টাইপ কি হবে, কোনটা কি হবে সেটা পরিবর্তন করতে পারি। তো আমি কন্টেন্টে থাকা অবস্থাতেই আমি চুজ ইমেজে ক্লিক করলাম। চুজ ইমেজে ক্লিক করার পর আমি এখান থেকে কোন একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, সাপোজ কোন একটা ইমেজ দিতে চাচ্ছি, আমার ছবিটা আমি ব্যবহার করলাম, সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ছবিটা চলে আসলো। এখন যদি আমি চাই এখান থেকে স্টাইলে ক্লিক করার পর আমি আমার এই ছবিটার হাইট উইথ কম বা বেশি করবো, তাহলে আমি করতে পারি, ডিপেন্ড করবে আমার উপরে আমি কোনটা করতে চাচ্ছি কোনটা করতে না চাচ্ছি। একইভাবে আমি যদি চাই, দেখুন এখান থেকে যে আরো অনেকগুলো অপশন রয়েছে সেই অপশনগুলো ব্যবহার করতে, অথবা আমি যদি চাই অ্যাডভান্সে ঢুকে আমি আমার ছবিটা এভাবে ওভাবে সাজাবো, যেটা কত ক্লাসে দেখাছিলাম, উইথ কতটুকু দেবো, হাইট কতটুকু দেবো, সেটা আমি দিতে পারি যে আমি এতটুকু দেবো, কিংবা আমি এতটুকু দেবো, আমি এতটুকু দেবো, ডিপেন্ড করবে আপনার উপর আপনি কতটুকু দিতে চাচ্ছেন। নিচের দিক থেকে এসে আপনি এগুলো আবার পজিশনটা ক্লিক করতে পারেন। পজিশনে ক্লিক করার পর আমি চাচ্ছি ফিক্সড, যে আমার এতটুকু থাকবে, ফিক্সড থাকবে, এতটুকুর বাইরে যাবে না। ফিক্সডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফিক্সড হয়ে যাবে। দেন আপনি যদি সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার সেভ হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা একটা ছবি কিভাবে নেবো, আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওবিডিআই নামক যে পেজটা রয়েছে সেই পেজের মধ্যে মূলত কি হয়ে গেল, একটা চলে আসলো। আমি যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখবো ওবিডিআই পেজের মধ্যে একটা ছবি চলে আসছে। এটা লেফট অ্যালাইন করে রাখছে, আপনি যদি রাইট অ্যালাইন করতেছেন রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন করতেছেন লেফট অ্যালাইন, ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোন ডিজাইনে দিতে চাচ্ছেন, আপনি কোন দিকে অ্যাড করতে চাচ্ছেন। একইভাবে যখন আপনার এটাতে আসলেন ওবিডিআই যদি আবারও ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে আসে। এখন নিচের দিকে একটু চলে আসেন, এই যে এখান থেকে যখন ক্লিক করতেছেন উপর দেখুন একটা প্লাস বাটন রয়েছে। এই প্লাস বাটন দেখুন মনোযোগ দিয়ে, প্লাস বাটন, প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আরেকটা কিন্তু বাটন অ্যাড হয়ে গেছে, নিচের দিকে দেখা যাচ্ছে। এই এই যে একটা বাটন দেখা যাচ্ছে, এই বাটনটাতে আপনি যখনই ক্লিক করবেন তখন যে কোনো কিছু কাজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন না হয় যে আমার দরকার নাই, আমি এটা কাট করে দিচ্ছি, আমার যা কিছু রয়েছে সবকিছু কাট করে দিলে কাট হয়ে যাচ্ছে। একইভাবে আমার এটা দরকার নেই, এটারও দরকার নেই, কোনো অসুবিধা নেই, আমি এটা কাট করে দিচ্ছি, দরকার নেই। একইভাবে যদি আমি চাই স্টার্টারে এখন ক্লিক করার পর যে আমি এরকম কোন একটা ডিজাইন তৈরি করবো যেটা আমার নিজের দ্বারা দরকার নেই, আমি আরেকজনের ডিজাইন রয়েছে সেটা দেখে দেখে কাজ করব, সেটার উপর স্টার্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি চাচ্ছি কোন একটা ডিজাইন আমি পছন্দ করি, ফ্রি ডিজাইন যেটা হবে সেটা আমি পছন্দ করি একটা পেজের মধ্যে, এই ডিজাইনটা দেখুন, এইটা ব্লক পেজ। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এই ব্লকটা আমি কি করবো, ব্যবহার করবো। সরি, নট রেজাল্টস ফাউন্ড। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা ফ্রিটাতে ক্লিক করি। ফ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ফ্রিতে ক্লিক করি, আমাদের ইম্পোর্ট টেমপ্লেট চলে আসবে। ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করলাম। ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওবিডিআই এর মধ্যে মূলত এরকম একটা টেমপ্লেট চলে আসবে, যেটা মূলত আমরা পরিবর্তন পরিবর্তন করে কাজ করতে পারবো। দেখুন সেম একটা টেমপ্লেট চলে আসলো। আমি যদি এখানে চাই যে এই ছবিটা আমি পরিবর্তন করব, পরিবর্তন করে আমার ছবি ব্যবহার করবো, সেটা আমি করতে পারি। অর্থাৎ যা থাকবে শুধুমাত্র কপি অ্যান্ড পেস্ট। বুঝতে কি প্রবলেম? খুবই কি কঠিন? না স্যার। না স্যার, করলে হয়ে যাবে। ক্লাসে তো কঠিন জিটিপি কি বোঝা ব্যবহার যায়, করেন তারপরে কোনো আবার সমস্যা হবে না? ক্লাসে সহজভাবে বোঝা যায় কিন্তু প্র্যাকটিস করতে গেলে কঠিন, তার কারণ আছে। অলসতা, চোখ এদিক ওদিক তাকায়, এই জন্য মূলত, আর কিছু নয়। কি কারণে? সকলের জন্য, এটা শুধুমাত্র একজনের জন্য, সকলের জন্য, আমার সহ। যখন ক্লাসে থাকেন মনোযোগ থাকে, কি কারণে? আপনি একদিকে আছেন, ক্লাস শেষ হলে মতো অন্যদিকে চোখ যায়, যে একটু দেখি, একটু ঘুমাইলে তো কেউ কিছু বলে না, একটু ঘুমাই, একটু রেস্ট করি। মানে আপনি টার্গেট করবেন যে আজকে আমি এটা যা আছে শেষ করব, শুধুমাত্র ক্লিক 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 ক্লিক, মানে আপনি শুধুমাত্র ক্লিক করবেন, আর কিছু করবেন না। আমি এটা দেখানোর একটা কারণ ছিল মূলত আপনাদের, এটা এটা একটা একটা ছবি আমি অ্যাড করে দিই, আমি একটা ছবি অ্যাড করে দিই। এই যে একটা ছবি দরকার হলো, আমি ছবি দিলাম। আপনার যা দরকার, আপনি একটা লোগো দিতেছেন, লোগো দিবেন। আপনার যা কিছু প্রয়োজন সেটা দিবেন। আপনি স্টাইলে ঢুকবেন, স্টাইল ঢুকে স্টাইল পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি স্টাইলটা এইভাবে দেবো, এইভাবে দিব, হাইট পরিবর্তন করতেছে, কোনো অসুবিধা নেই। অ্যাডভান্সে ঢুকে আপনার যা কিছু প্রয়োজন আমি এটা দিব। আমি এটা মিডল অ্যালাইন করবো, লেফট অ্যালাইন করবো, রাইট অ্যালাইন করবো। আমি পজিশনটা মূলত কি করবো, পজিশনটা অ্যাবসোলেট করবো, অথবা পজিশনটা এদিক করবো, এদিক করবো, যা পছন্দ দিয়ে শুধুমাত্র আপডেটে ক্লিক করুন। ডিপেন্ড করে আপনার উপরে আপনি কোনটা দিতে চাচ্ছেন। আপনি হরিজন্টাল দিবেন, আপনি কি দিবেন, কোনটা চাচ্ছেন, আপনি কোন টাইপের দিতেছেন, যেটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে আপডেটে ক্লিক করুন। আপডেটে ক্লিক করলে মূলত ওই অনুযায়ী আপনার একটা প্রিসেট সাজান, শুধুমাত্র একটা প্রিসেট সাজাই দেন, যা চাচ্ছেন মূলত সেইভাবে একটা প্রিসেট সাজাই নিন। এরপরে আমাদের একটা কাজ দরকার আছে, যেটার মধ্যে আমি কাট করে দিচ্ছি, কাট করে দিয়ে যেটা মূল বিষয় দেখাবো সেটা দেখানোর জন্য। আমি সাপোজ এখান থেকে অ্যাবাউট নামক যে পেজটা রয়েছে, অথবা কন্টাক্ট নামক যে পেজটা রয়েছে, কন্টাক্ট নামক যে পেজটা রয়েছে, যে পেজটা আছে সেটা আমার দরকার। এটা একটা পেজে আসলাম। এখানে আসার পর আমি দেখুন এই যে এডিট পেজ দেখা যাচ্ছে, এডিট পেজ, এডিট পেজে ক্লিক করতেছি। এডিট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমি এডিট পেজে চলে আসতেছি। আমি একটু সরে নিই, সকলের হোমওয়ার্ক দেওয়া হবে। আমি শুধুমাত্র এডিটটা আজকে চতুর্দিকে একটু দেখাচ্ছি, যাতে করে এডিট করে শেষ করতে পারেন, এবং আপনাদের যেখানে যেখানে প্রবলেম সেটার উপরে কথা বলবো। আমি একটু ভিতরে যাই, তারপর শো আপ করতেছি। ওয়েবসাইট কেনা কার কার কমপ্লিট, এর মধ্যে একটু হ্যান্ডেস করে আমাকে দেখাবেন তো, যাদের নেই আমি হ্যান্ডেস সকলে নামাই দিচ্ছি। কাদের কাদের ওয়েবসাইট কেনা কমপ্লিট? দেখি কত পার্সেন্ট মানুষের ওয়েবসাইট কেনা আছে।
অনেক কম। ওয়েবসাইট কোম্পানিগুলোকে একটু ব্যবসা করবে না, ব্যবসা করুক একটু, তারা কিনে ফেলেন, কিনলেই সাহস হবে। জিআইএফ কি সাপোর্ট করবে পেজে? হ্যাঁ, জিআইএফ সাপোর্ট করবে ভাই। ওই যে আমি যেখানে ইমেজ দিছি ওখানে জিআইএফ ইমেজটাও নেবে। ও জিআই, আমি যেখানে ইমেজ দিছি ওখানে লোগোটা যদি আপনি জিপ করে দেন তবু হবে। আচ্ছা, 50 জনও কিনে নেই কিন্তু এখনো, দুঃখজনক। কিনে ফেলেন, ধীরে ধীরে কিনে ফেলেন। আমি যেহেতু সময় দিলাম 10 দিন, 10 দিনের মধ্যে আজকে পঞ্চম দিন, সম্ভবত পঞ্চম ষষ্ঠ দিন, কিনে ফেলবেন। ওকে। আচ্ছা, এডিট পেজটা আমি আরেকবার রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করার পরে আসি। ওকে, এডিট পেজে চলে আসলাম আমরা। এডিট উইথ এলিমেন্টর এর উপরে ক্লিক করতেছি। এডিট উইথ এলিমেন্টর মাঝে মাঝে দেখো যে ওহ ইট লুকস ইউ আর ওয়ার্কিং অন এ কন্ট্যাক্ট পেজ। আচ্ছা আচ্ছা, আমরা কি কন্ট্যাক্ট পেজে আসি? নাই, কন্ট্যাক্ট পেজে নাই তো। হ্যাঁ, এলিমেন্টরে ঢুকে যাই আমরা একটু। এলিমেন্টরে ঢুকে একটু সময় লাগবে। স্যার, আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, মুছে ফেলুন। ওকে, আমরা এখানে আসলাম। এখানে আসার পর নিচের দিকে লক্ষ্য, এই যে নিচের দিকে রেসপন্সিভ মোড, নিচের দিকে লক্ষ্য করা যাচ্ছে, নিচের দিকে রেসপন্সিভ মোড, এই রেসপন্সিভ মোডে ক্লিক করুন। রেসপন্সিভ মোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা কি রয়েছে, এখানে একটা ল্যাপটপ, এখানে একটা আইপ্যাড, এখানে একটা মোবাইল রয়েছে। তা আমরা মোবাইলে ক্লিক করলাম। মোবাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা মোবাইল মোডে, অর্থাৎ মোবাইল মোডে এটা ঠিক আছে। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল মোডে যদি ঠিক না থাকে, সাপোজ এই যে এটা এটা কন্টাক্ট আস কথাটা মোবাইল মোডে ঠিক নেই, অথবা আপনি মোবাইল মোডটা একটু বড় করবেন, ছোট করবেন, তখন দেখবেন যে এটা মোবাইল মোড দেখা যাচ্ছে, অ্যালাইনমেন্টটা দেখা যাচ্ছে, অ্যালাইনমেন্ট। যে মোবাইলে যখন ক্লিক করেন তখন মোবাইল দেখা যাচ্ছে না। মোবাইল মোবাইল মোডে মূলত আপনি কি এটা লেফটে দিতে চাচ্ছেন নাকি লেফটে দিতেছেন নাকি রাইটে, বুঝাইতে পারিনি আপনাকে, যদি বুঝাইতে না পারি আবার বলি। সাপোজ আপনি কোন একটা কথা ভেঙে গেছে, আমি একটা ভেঙে কোন একটা কথা ভেঙে গেছে, সাপোজ এখান থেকে আপনার এই কন্ট্যাক্টাস কথাটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, অথবা আপনার এরকম হয়ে গেছে। এইটা যদি আপনি ঠিক করতে চান তাহলে মোবাইল মোডে এসে আপনাকে ঠিক করতে হবে মোবাইল মোডে আপনি কোন সাইডে দিতে চাচ্ছেন, লেফট সাইডে নাকি রাইট সাইডে নাকি টপ সাইডে। এখান থেকে কিন্তু মোবাইল মোড সিলেক্ট করে এখান থেকে মোবাইল মোডটা, ল্যাপটপ থাকলে মোবাইল মোড সিলেক্ট করে নেবেন। এখন মনে করুন আপনি মোবাইল মোডে ঠিক করছেন, কিন্তু যখন আপনি এখান থেকে ডেস্কটপ মোডে যাচ্ছেন, ডেস্কটপ মোডে গিয়ে এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা আমি প্রবলেমটা বুঝাইতে চাচ্ছি আপনাদের, আনমিট করি। বুঝতে আচ্ছা, পারছি মোবাইল স্যার। মোডে কি রকম দেখাবে? ডেস্কটপ মোডে গেলে দেখা চেঞ্জ যায়, হয়ে যাবে, সেটাই ওখানে আবার দেখতে ঠিক করতে কি হবে। মোডে? Yes, অর্থাৎ আমি চাচ্ছি মূলত যে আপনি ল্যাপটপ মোডে একটা কাজ করছেন, হঠাৎ করে এটা মুডটা চেঞ্জ হয়ে গেছে, অথবা এটা দেখা যাচ্ছে মোবাইলে গিয়ে ভেঙে গেছে, মোবাইলে গিয়ে থাকে না, এটা একদিক থেকে আরেক দিকে, একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এরকম যদি হয় তখন আপনাকে কিন্তু এটা মোবাইল মোড করে নিতে হবে আগে। মোবাইল মোড করার জন্য এক ভাই বলছেন আরেকবার, এই যে দেখুন নিচের দিক থেকে রেসপন্সিভ মোড দেখা যাচ্ছে, রেসপন্সিভ মোড। এই রেসপন্সিভ মোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন। তো আমরা এখান থেকে একটা কাজ করে ফেলি, তাহলে বুঝতে পারবো, আমাদের সুবিধা হবে। আমরা এখান থেকে এই যে আমাদের যে এই যে টেক্সটটা রয়েছে না, এই টেক্সটটা এখানে ক্লিক করি। টেক্সটটা এই যে দেখা যায়, এই যে টেক্সট দেখা যাচ্ছে টেক্সট। আমি টেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি এখান থেকে চাচ্ছি যে এটা পরিবর্তন করে দেবো। আমি যদি পরিবর্তন করছি সেটা করতে, যে টেক্সট কালার পরিবর্তন যা কিছু সব কিছু পরিবর্তন করে দিলাম। তাহলে পরিবর্তন করার পর- এটা কিভাবে সলিউশন করেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, 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 হ্যালো। আমি এখন আপনাদের বোঝানোর জন্য আরেকটা কাজ করি, কপি করি, এটা করে দিই, আপডেটে ক্লিক করি আপনাদের বোঝানোর জন্য। এখন আমি এই কন্ট্যাক্ট টাচটা আছে না, এই কন্ট্যাক্ট টাচটা আমি এখন মোবাইল মোডে দেখতে চাই। এই যে রেসপন্সিভ মোড দেখুন, রেসপন্সিভ মোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উপর দিকে একটা খুলে যাবে। এখান থেকে আপনি মোবাইলটা অন করে নেন, মোবাইলটা অন করার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট টাচটা কি হয়ে গেছে, এই দিকে হয়ে গেছে। বাট আপনি যদি ল্যাপটপ মোডে দেখতেছেন, ল্যাপটপ মোডে আপনার মিডল অ্যালাইনে আছে। বুঝতে পারতেছেন কিনা আমি বোঝানোর জন্য এটা করে নিলাম, তা নাহলে এখন বুঝবেন। মোবাইল মোড বুঝেছি এবং স্যার। বুঝতে পারছি স্যার, যখন যে কনফিগার মোডে মোডে যাওয়া করা লাগবে তখন ওখানে select করে আলাদা আলাদা ভাবে চেঞ্জ থেকে তো দেখা যাচ্ছে মোবাইল মোডে অর্থাৎ আমার ল্যাপটপ মোডে ঠিক আছে। এখন মোবাইল মোডে যখন গেছেন তখন কি দেখেন ভেঙে গেছে। তখন আপনাকে তো চেক করতে হবে, যদি রেসপন্সিভ মোড অন করতে বলে যে ঠিক আছে আমি মোবাইলে যাতে করে ঠিক দেখি, আমার ল্যাপটপে যাতে ঠিক দেখি, ওই ক্ষেত্রে কি করতে হবে, তখন আপনাকে এখান থেকে মোবাইল মোড থেকে, ল্যাপটপ মোড থেকে আপনাকে মোবাইল মোডে আসতে হবে। মোবাইল মোডে এসে দেখুন এটা ভেঙে গেছে কিন্তু। এখন আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এটা অ্যালাইনমেন্ট করে দেন, অ্যালাইনমেন্ট করে দিলে এটা ঠিক আছে। ঠিক থাকার পর আপনি আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করবেন। এখন যদি আপনি আপনার আবার চলে যান তাহলে এইখানেও ঠিক থাকবে। এখন মোবাইল মোডে ক্লিক, মোবাইল মোডে ঠিক থাকবে। অর্থাৎ যতগুলো জায়গা রয়েছে প্রত্যেকটা পেজ চেক করে দেখতে হবে যে পেজগুলো ঠিক আছে কিনা রেসপন্সিভ মোডে। স্যার এখানে নিচে যে স্যার মেসেজগুলো আমি দেওয়া সাপোর্ট যায় দিতে ওই পারি না মেসেজগুলো স্যার, কোথায় আসে? সাপোর্ট দিতে অ্যাড হতে পারি না। এই সমস্যাটা হবে নাকি এর ভিতর থেকে যে মেসেজ সাপোর্ট সমস্যা নিয়ে হয়? জয়েন দিতে পারি না। তারপর ইমেল।
তো আমাদের কি থাকবে, আমাদের রেসপন্সিভ মোডটা শুধুমাত্র এখান থেকে এসে আমরা ডাইরেক্টলি রেসপন্সিভ মোডটা অন করে দিতে পারি। তো অন করে দিলে কি হবে, আমাদের যেখানে দেখা যাচ্ছে, যেমন এখানে একটা বাটন দেখেন, যেখানে একটা বাটন দেখা যাচ্ছে, এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে কন্টেন্ট, এই যে কন্ট্যাক্ট ফর্ম দেখা যাচ্ছে, এই যে সেন্ড নাও দেখা যাচ্ছে, আমি সেন্ড নাও ক্লিক করলাম, এখান থেকে আমি কি সিলেক্ট ফর্ম, আমি যদি কোনো কিছু অ্যাড করে দিতে চাই, নিউ ফর্ম, যা কিছু চাই সব কিছু দিতে পারি। অথবা আমি যদি চাই এখান থেকে ক্লিক করার পর, এই যে এখানে এডিট এডিট বাটনে ক্লিক করার পর আমি এডিট করে, আমি অ্যাডভান্স অপশন ঢুকে আমি এখানে পরিবর্তন করে দিতে পারি যে আমি এটা কোন সাইডে দিব, ইউর নেম কোন সাইডে দেবো, কোনটা কি কোন দিকে দেবো, আমি সবগুলো কিন্তু পরিবর্তন করতে পারি। একইভাবে আমার মোশন গ্রাফিক্স বর্ডার যা কিছু রয়েছে সবকিছু আমি মোবাইল মোডের জন্য আবার পরিবর্তন করে দিতে পারি। এইভাবে পরিবর্তন করলে আপনার কোনো সমস্যা নেই। একইভাবে কেউ যদি ট্যাবলেট, যেটাকে বলা হয় ট্যাবলেটে যদি আপনি ক্লিক করেন, ট্যাবলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ঠিক আছে ট্যাবলেট মোডে, এটা দেখুন ঠিক আছে, এইটা কিন্তু একটা কি লেফট অ্যালাইন হয়ে গেছে। আপনি যদি চান এটা মিডল অ্যালাইন করার জন্য এখানে ক্লিক করুন, মিডল অ্যালাইনে ক্লিক করুন, মিডলে ক্লিক করুন, দেখুন টক টু আস দেখা যাচ্ছে। এইটা যদি আপনি মিডল অ্যালাইন করে দিয়েছেন এখানে ক্লিক করুন, এটা আবার টপ করে দিন, তাহলে আপনার আপডেটে ক্লিক করে হবে কি, এটা এই মোডের জন্য ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনি কোন মোডের জন্য কি করতে চাচ্ছেন সেটা মাত্র পরিবর্তন পরিবর্তন করে দিলেই হয়ে যাচ্ছে। একইভাবে আপনার যত কিছু আপডেট রয়েছে সবগুলো আপডেট করে ফেলুন। জাস্ট এখান থেকে ক্লিক করুন, ক্লিক করার পর আপনি ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর আপনি আবার কাজগুলো শুরু করুন। আমি আবারও এখান থেকে ক্লিক করতেছি, ক্লিক করার পর ওই বাটনগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমরা এই জায়গাতে রয়েছি এখন, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইটে রয়েছি, জাস্ট এই ওয়েবসাইটে কিন্তু ভেঙে চলে বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছি আপনাদের শুধুমাত্র এডিট করার জন্য। এরপরে এই থিমটা আমরা চেঞ্জ করবো, একদম টোটালি চেঞ্জ করে মূলত নতুন ভাবে একটা কি করবো, কাজ করব। অর্থাৎ প্রথম ক্লাসে যেভাবে আমরা কাজ করলাম সেইভাবেই মূলত আমরা কাজ করব। এখান থেকে ক্লিক করবো, দেখুন এখান থেকে ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে চলে আসতেছি, এখানে চলে আসতেছি। এই যে যে তথ্যগুলো ছিল, যে কাজগুলো আমরা করলাম, এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনাকে আর কোনো দিকে কাজ করতে হবে না। পাশাপাশি মূলত পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে মূলত আমাদের এসি ক্লাস শুরু করতে পারবো যদি আপনি এটা কমপ্লিট করেন। এখান থেকে একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে এই যে এখান থেকে ইউজার নামক একটা অপশন রয়েছে, ইউজার্স, যেটা আমাদের এখন সর্বশেষ কাজ। আপনি যে এই কাজগুলো করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস না দেয় কিংবা ক্লায়েন্ট যদি আপনাকে কাজ করতে না দেয়, তাহলে আপনি কেমনে করবেন? এই কাজটা করার জন্য মূলত আপনাকে ইউজারে যেতে হবে। ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এখান থেকে আপনার ইউজার দেখা যাচ্ছে, তার পাশে ইউজার নেম, এবং আপনি যদি অ্যাড করতেছেন তাহলে অ্যাড নিউ ইউজার। এখন ইউজার কি, এডমিন এবং ম্যানেজার কি এটা বুঝি আমরা, এডমিন এবং ম্যানেজার বুঝি আমরা, আনমিট করি। হ্যাঁ জি স্যার, স্যার, অ্যাক্সেস দিয়ে দেওয়া আছে। স্যার কাজ করার জন্য অ্যাক্সেস করতে পারবে আর মালিক পুরোটা অন্য জায়গায় বুঝতাম এডমিন, কোনো জায়গায় বুঝতাম ম্যানেজার, কোনো জায়গায় হচ্ছে মডারেটর, এই জায়গাতে ইউজার। শফি ভাইয়ের ক্ষেত্রে আবার কি, শফি ভাইয়ের ক্ষেত্রে কি মনে আছে কারো? শফি ভাই ক্লাস করেছিলেন, আপনাদের হয়েছিল শফি ভাই? ক্লাস হয় না নাই স্যার, স্যার। আমাদের হয়নি ক্লাস হয়নি এখন। স্যার, কথা হয়নি, বলছি। হয়নি কোনো তাহলে বাদ, তাহলে বাদ, ওটা নিয়ে কোনো কথা। শফিফের ক্ষেত্রে কি দেখবো ভিন্ন একটা ভাষা, বাট সামনে দিয়ে ক্লাসগুলো আছে শফিফের, তখন গিয়ে বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে আসলাম, এখানে এসে মূলত অ্যাড নিউ ইউজারে ক্লিক করবো। আপনি আসবেন নাকি ক্লায়েন্ট, ক্লায়েন্টকে বলবেন যে ক্লায়েন্ট, তুমি যদি তোমার ওয়েবসাইটে কাজ করতে চাও, জাস্ট গো টু ইউর ওয়েবসাইট অ্যান্ড ক্লিক অন ইউজার অ্যান্ড দেন ক্লিক অন অ্যাড নিউ ইউজার। অ্যাড নিউ ইউজারে যখন ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো তার কাছে চাইবে যে ঠিক আছে, ইউজার নেম রিকোয়ারেড, ইমেল রিকোয়ারেড, অর্থাৎ আপনার একটা ইউজার নেম, আপনার একটা নাম লাগবে, যে কোনো একটা নাম সে তৈরি করে দিবে, একটা ইমেল দিয়ে দেবে, আপনার ইমেলটা দিয়ে দিবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবে, আপনার ওয়েবসাইটে যদি দিতে চায় সেই ওয়েবসাইটটা দিয়ে দিবে, এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেখুন, জেনারেট পাসওয়ার্ড দেখা যাচ্ছে একটা পাসওয়ার্ড। এই যে তথ্যগুলো আছে না, এই পাসওয়ার্ডটা আপনাকে দিবে এবং ইউজার নেমটা দিবে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত আপনার কাছে পেয়ে যাবেন কি হিসেবে, দেখুন এই যে নিচের দিক থেকে কি হিসেবে, রোল কি হিসেবে, এখান থেকে ক্লিক করলাম। আপনি কি কন্ট্রিবিউটর হবেন, এডিটর হবেন, অ্যাডভাইজার নাকি কি, আপনি কি হিসেবে তার কাজ করবেন? আপনাকে কি হিসেবে, আপনি এডিটর হিসেবে সে পাঠাবে, অ্যাডমিনিস্ট্রেটর হলে সবগুলো করতে পারবেন, তো আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে এডিটর হিসেবে পাঠাবে। দেন অ্যাড নিউ ইউজারে যখন ক্লিক করবে, তখন আপনি এনার ওয়েবসাইটের মধ্য থেকে আপনার জিমেলের মধ্যে, যে জিমেলটা ব্যবহার করবে সেই জিমেলের মধ্যে একটা অ্যাক্সেস পেয়ে যাবেন। ওখানে ক্লিক করলেই মূলত আপনি আপনার ওয়েবসাইটের মতো দেখতে পারবেন। বুঝতে কি প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারেননি? বুঝছি স্যার। স্যার বুঝতে পেরেছি, স্যার, ব্যাচ ম্যানেজারও এরকম করা যায় তাই না? আপনারা আপনারা এখন কি করবেন, আপনার নিজেদের ট্রান্সফার নিজেই করবেন। যদি কারোর সঙ্গে কারো বন্ধুত্ব থাকে, যে দোস্ত আমার তো ওয়েবসাইট কেনার টাকা নেই, আমার একটা আছে, একটা কাজ করে দুইজন মিলে একটা কাজ করি, তাহলে আপনি আজকে ওই বন্ধুকে আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, ঢোকার পর ওখান থেকে এডিটর হিসেবে অ্যাক্সেস দিবেন। আপনি এডিট করলেন, উনি এডিট করলো, সুবিধা। যদি পরিচয় থাকে, যদি খুবই মানে একদম যদি ঘনিষ্ঠ বন্ধু থাকে, গলায় গলায়, যেটাকে বলা হয় গলায় গলায়, তাহলে দিন, অন্যথায় দেওয়ার দরকার নেই। আবার যদি প্রয়োজন হয় যে না আমার দোস্ত কাজ তোমার সাথে শেষ, তখন আপনি এই যে কি পাবেন, ইউজারে পাবেন, ইউজারে গিয়ে মূলত অল ইউজারে দেখুন, অল ইউজারে ক্লিক করলে আপনার যতগুলো ইউজার আছে সবগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে আমার, আমি এখান থেকে ওই যে ওখান থেকে কি দেখতে পাবো, ওনাকে দেখতে পারবো, এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে ক্লিক করবো, ক্লিক করবে যে দেখা যাচ্ছে ডিলেট, ডিলেটে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলে উনি ডিলিট হয়ে যাবে। বাট এই মুহূর্তে আমি আমাকে ডিলিট করতেছি না, যেহেতু আমি তো ইউজার, আমি সব কিছু।
এই যে সবগুলো যে কাজ করতেছেন, এসইউ মেসেজ নিয়ে যে কাজগুলো করলেন, এই এসইউ মেসেজ নিয়ে যে কাজগুলো করলেন আপনি, এই কাজগুলো যদি আপনি শুধুমাত্র এতটুকু এডিট করতে পারেন, পরবর্তী ক্লাস থেকে আমি আপনাকে দেখাতে পারবো যে কিভাবে মূলত আপনি এসির কাজগুলো শুরু করবেন এবং এসির কাজ শুরু করতে গেলে কোন কোন পার্টগুলোতে আপনাকে হাত দিতে হবে। বাট আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, যে হোমওয়ার্কটা মূলত আমরা একটু প্রিভিয়াস ক্লাসে চলে যাই। sumessage.com/c প্যানেল, প্রথম ক্লাসে চলে যাচ্ছি। সেই সি প্যানেলে আমাদের একটু দরকার আছে, সেই সি প্যানেলটা কি কাজে আসবে সেটা দরকার। এখন পর্যন্ত আমরা রয়েছি sumessage.com। আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আপনি যে কোনো একটা থিম ব্যবহার করছেন, বাট আপনি একাধিক থিম ব্যবহার করবেন। করার পর কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হওয়ার পর আপনি আবারও কি করবেন, এই থিমে আসবেন। আমি যেমন কি করলাম, sumessage.com/c প্যানেল। এখন আমি সি প্যানেলে চলে যাচ্ছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। সি প্যানেলের ভেতরে চলে আসি, অন করার পর আমি আপনাদের শেয়ার করতেছি। এডিট করা যাবে কি যাবে না একটু শুধুমাত্র স্যার আমরা কি যে কোনো সময় ডিলিট করতে পারি? জি স্যার, যেরকম ভুল করে নিজেকে ডিলিট করে দিতে করা পারি। যাবে। অ্যাক্সেস দেওয়ার সময় দেখলাম আমরা ওয়েবসাইট যদি না থাকে তাহলে কি করব? ওয়েবসাইট ম্যান্ডেটরি। ডিলিট করে দিতে হলে কি করতে হবে স্যার? অ্যাডমিন অর্থাৎ আপনারা যেটা করবেন, আমরা মূলত ওই যে সি প্যানেল ছিল না, সি প্যানেল মনে আছে? সি প্যানেল হচ্ছে আপনার যেখান থেকে আপনি ওয়েব হোস্টিং কিনছিলেন, সেই ওয়েব হোস্টিং এর পক্ষ থেকে আপনাকে যে একটা আইডি পাসওয়ার্ড দিয়েছিল, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আসবেন। আসার পরে মূলত এখানে ঢুকবেন আপনি। আপনি যে যেটা আপনি করছিলেন সেটা তো আপনার কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে মূলত এটা যখন লগ ইন হয়ে যাবে তখন আপনি এরকম দেখতে পারবেন। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আমি পাশে কিন্তু acmessage.com-টা আবার খুলে নিচ্ছি, acmessage.com খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এটা হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে, ম্যানেজার বাই সফটওয়্যার। এখানে আসবেন। এখানে এসে মূলত দেখুন এই যে আপনার এই যে দেখা যায় acmessage.com, acmessage আপনার সব কিছু ঠিক আছে। এইখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু। আপনি নিচের দিক থেকে আসুন, নিচের দিক থেকে এসে আপনি আনইনস্টল দেখুন, রিমুভ এবং আনইনস্টল। আপনি এখান থেকে আনইনস্টলে ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করার সময় আপনাকে এখান থেকে রিমুভ ইনস্টলেশন, আপনি এখানে ক্লিক করবেন, ওকে দিয়ে ক্লিক করবেন। ওকে দিয়ে ক্লিক করবেন, জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর জাস্ট কমপ্লিট, রিটার্ন টু ওভারভিউ, এখানে চলে আসবেন। চলে আসার পর এরকম দেখবেন। এখন যদি আপনি এখানে এসে একটু রিফ্রেশ মেরে দেন, রিফ্রেশ মেরে দেওয়ার সঙ্গে আপনি যেভাবে প্রথমে ছিলেন সেই জায়গায় ছিলেন আপনি। আমরা কিছু করছি, আপনারা মিনিমাম 2 বা 3 বা 4 বা 5 বার ট্রাই করবেন। আনমিউট। জি স্যার। নতুন করে ইনভাইট করা ছাড়া যদি স্যার এটাই install জানতে করি, চাইছিলাম স্যার, ওই প্র্যাকটিসে বুঝতে পারছি আপনি এটা জানতে চাইছেন, কারণ আমি ওই জায়গাতে যাচ্ছি এই কারণে, কারণ ইতিমধ্যে অনেকের কাছে ফোন কল পাইছি, ভাই আমি তো পেজ তৈরি করতে একটা গিয়ে আরেকটা তো কাজ হচ্ছে না, এখন কি করি? রিমুভ করবেন, আবার জয়েন করবেন। জয়েন করার পর পরবর্তী ক্লাসে আমাকে দেখাবেন, আবার যেভাবে অ্যাড করলাম এক্সট্রা এবং যেভাবে আর্ট দেখাইলাম, অথবা অন্য একটা থিম নিয়ে আমাকে দেখাবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে গিয়ে আগামী 2টা ক্লাস করবো এসির উপরে, A to Z বিষয় নিয়ে আলোচনা করবো। যদি কেউ মিসিং করেন তাহলে অনেক কিছু মিসিং করবেন। পরবর্তী ক্লাসগুলো থেকে শপিফাইয়ের উপরে যাবো, এরপর পিক্সেল সেট আপে যাবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।